মোহিত যদি জানতো স্বর্গ এতটা কষ্ট পাবে তাহলে মোহিত মামার কথা কখনোই মানত না। দরকার হলে বিয়াদবি করে হলেও তেড়ামো করত। বাইরে বৃষ্টির দাপট বেড়েই চলেছে, সাথে মোহিতের মনের সাথে যুদ্ধ। মোহিত সকাল হবার অপেক্ষা করতে পারছে না। এখনই স্বর্গের ভুল ভাঙানো চাই। যেই ভাবনা সেই কাজ। আস্তে করে দরজা খুলে বাইরে বের হয়ে আসে মোহিত। গন্তব্য স্বর্গের রুম। ফোনের টর্চ জেলে আস্তে আস্তে মোহিত স্বর্গের রুমের সামনে এসে দাঁড়ালো। আঙ্গুল দিয়ে সামান্য ধাক্কা দিতেই দরজা খুলে গেল অল্প। মোহিত পা টিপে টিপে স্বর্গের কক্ষে প্রবেশ করলো। মনে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে স্বর্গের বেডের কাছে এসে দাঁড়ালো। ডিম লাইটের মৃদু আলোয় স্বর্গের কোমল মুখখানি দেখে অন্তর ধক করে উঠল মোহিতের। মেয়েটাকে দেখলেই মোহিতের কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে। এই যে এখন ইচ্ছে করছে নিষিদ্ধ ইচ্ছেগুলোর বহিঃপ্রকাশ করতে। মেয়েটি এলোমেলো হয়ে শুয়ে আছে। তার স্লিপিং ট্রাউজার এর একটা পা হাঁটু সমান উঠিয়াছে, যার জন্য লোমহীন ধবধবে সাদা পা দৃষ্টিগ্রাহ্য হচ্ছে। টি শার্টটা উপরে উঠে নাভিরন্ধ্র পর্যন্ত দেখা যাচ্ছে। এসব দৃশ্য দেখে কি কোনো প্রেমিক পুরুষ স্বাভাবিক থাকতে পারবে? স্বর্গের ঘুমের ঘোরে ঠোঁট উল্টানো দেখে বুকে কাঁপন ধরল মোহিতের। নিমেষেই মোহিতের শরীর গরম হয়ে উঠল। মোহিত চায় না তার পবিত্র ভালোবাসা অপবিত্রে রূপান্তর করতে। স্বর্গের গায়ে কলঙ্কের কালো কালি মোহিত সহ্য করতে পারবে না। এজন্য নিজের গাম্ভীর্যপূর্ণ ভাব বজায় রেখে চলার চেষ্টা করে মোহিত সর্বত্রই। মোহিত চায় তার দিক থেকে যেন স্বর্গের কোনো ক্ষতি না হয়, কিন্তু মোহিতের এমন কাঠিন্য ভাব যে এই কমলামতি মেয়ের হৃদয়ে এতটা কষ্টের কারণ হবে এটা মোহিত স্বপ্নেও ভাবেনি। জানলে চমতে চমতে ভরিয়ে দিত স্বর্গের পুরো কায়া। সকল ভাবনাকে দূরে ফেলে দ্বিধা বলে স্বর্গকে ফিসফিসিয়ে ডেকে উঠল মোহিত। যখন স্বর্গ রেসপন্স করলো না তখন মোহিত গায়ে হাত দিল। হাত দিতে চমকে উঠল মোহিত। আরে জ্বলে তো সারা শরীর পুড়ে যাচ্ছে। সাথে সাথে মোহিত বিচলিত হয়ে গেল। এত রাতে মামা মামিকে ডাকবে নাকি ডাকবে না সেই চিন্তায় অস্থির হয়ে গেল। ডাকার পর তারা যদি প্রশ্ন করে এত রাতে আমার অসুস্থ মেয়ে তুমি কি করছো, তখন কি জবাব দেবে মোহিত? ভাবতে ভাবতে মোহিত নিজের রুম থেকে ছোট টাওয়াল নিয়ে এলো। ছোট একটি বোলে করে পানি নিয়ে এলো। এরপর সেগুলোকে বেডসাইড টেবিলে রেখে স্বর্গের পাশে বসলো। টাওয়াল পানিতে চুবিয়ে নিংড়ে স্বর্গের মাথায় জলপট্টি দিয়ে দিল মোহিত। জ্বরের ঘোরে স্বর্গ বলে উঠল, আপনি খুব খারাপ মেজর, খুব খারাপ। আপনি আমাকে একটু আদর করেন না। সব সময় অহংকারী ভাব ধরে থাকেন, অথচ বাইরের মানুষের সাথে হেসে হেসে কত কথা বলেন। আপনাকে আমি কঠিন শাস্তি দিব মেজর, কঠিন শাস্তি। বলেই পাশ ফিরে মোহিতের কোমর জড়িয়ে ধরল। স্বর্গের এহেন স্পর্শে ভেতরে তোলপাড় শুরু হলো মোহিতের। জলপট্টি দিতেও হাত কাঁপছে তার। কোন বিপদের মুখে এসে পড়লাম এই রাতের বেলা। হঠাৎই বাইরে জোরে বজ্রপাত হলো। স্বর্গ চমকে উঠে মোহিতের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎই মোহিতের খেয়াল হলো এসি চলছে, সাথে বাইরের ওয়েদার ঠান্ডা, কিন্তু স্বর্গের গায়ে কাঁথা নেই। শীতে স্বর্গের শরীর কাটা দিয়ে উঠল। স্বর্গ মোহিতের কোমর জড়িয়ে বিড়াল ছানার মতো গুটিয়ে রইল। কোনো মতে স্বর্গকে ছাড়িয়ে মোহিত ভালোভাবে বালিশে শুয়ে দিল। পিঠের নিচে থেকে কাঁথা টান দিতে স্বর্গের ঘুম ভেঙে গেল। নিজের আশেপাশে পুরুষালী অতি পরিচিত গন্ধ পেতে চোখ জল জমল। এই কঠিন হৃদয়ের পুরুষ তাকে আজ অনেক কষ্ট দিয়েছে, কোনোভাবেই তাকে ক্ষমা করবে না স্বর্গ। মোহিত বুঝতে পারল স্বর্গ জেগে গেছে, তাই স্বর্গ যাতে তাকে ভুল না বুঝে তাই জন্য কোমল কণ্ঠে বলে উঠল, আপনাকে সরি বলতে এসেছিলাম স্বর্গ। এসে দেখি আপনার সাংঘাতিক জ্বর এসেছে, তাই জলপট্টি দিয়ে দিচ্ছিলাম। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। মোহিতের মুখে আপনি সম্বোধন শুনে আর নিজেকে এমন রিজার্ভ রেখে কথা বলার জন্য স্বর্গের প্রচুর কান্না পেল। ইদানিং তার হুটহাট কান্না পায়। একজন 24 বছরের মেয়ের এমন নির্বিদের মতো আচরণ শোভা পায় না, কিন্তু মোহিতের কথা মনে পড়লে স্বর্গের এমন অবস্থা হয়। মোহিতের ভালোবাসা পাবার আকুলতা তাকে 16 বছরে এনে নামিয়েছে। বহু কষ্টে গলার স্বর স্বাভাবিক রেখে স্বর্গ মোহিতকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান এখান থেকে মেজর মোহিত, আর আমার সেবা করার জন্য ধন্যবাদ। বলেই পাশ ফিরে নাকে মুখে কাঁথা টেনে ঘাপটি মেরে রইল স্বর্গ। মোহিত অপরাধীর ন্যায় চুপ করে দাঁড়িয়েই রইল। স্বর্গের ভুল না ভাঙিয়ে সে এখান থেকে এক কদমও নড়বে না। হঠাৎই ফুফিয়ে কান্নার আওয়াজ পেল মোহিত। মেয়েটির কান্নার আওয়াজে হৃদয়ে ছেদন হলো মোহিতের। কান্নাযুক্ত প্রতিটি নিঃশ্বাস মোহিতের হৃদয়ে চিনচিনে ব্যথার সৃষ্টি করল। হাতের টাওয়েলকে ছুঁড়ে ফেলে এক টানে সরিয়ে ফেলল স্বর্গের গায়ের কাঁথা। হ্যাসকা টানে স্বর্গকে তার দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। ফুফানোর ফলে স্বর্গের ঠোঁট বারবার কেঁপে কেঁপে উঠছে। মোহিতের নিজেকে বেসামাল মনে হলো। নিজেকে কন্ট্রোল করা দায় হলো। মোহিতকে বেসামাল করার সকল দায় স্বর্গের উপর চাপিয়ে এক অবাধ্য জিনিসের অনুমতি চাইল মোহিত। আমি কি তোমার ছোটের দখল নিতে পারি জান? মোহিতের এমন আদরে মাদকতা মাখানো স্বরে মোহিত থেকে প্রাপ্ত সকল কষ্ট ভুলে গেল স্বর্গ। অশ্রুসিক্ত বড় বড় পাপড়িযুক্ত নয়নে মোহিতের চোখের পানে দৃষ্টি দিল।
মোহিতের সিন্দুর নীল জলের মতো স্বচ্ছ চোখে মাতাল হলো স্বর্গ। বশীভূত মন্ত্রের ন্যায় সায় জানিয়ে নিজেই খামচে ধরল মোহিতের টি শার্টের কলার। মোহিতের ফোলা ফোলা লালচে ঠোঁটে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। মোহিতকে আর পাইকে পাগলের মতো চুম্বন করতে থাকলো তার প্রেয়সীকে। এক পর্যায়ে মোহিত কন্ট্রোললেস হয়ে গেল। সবকিছু ভুলে নিজের বোধশক্তি হারিয়ে মোহিত স্বর্গের কমলার কোয়ার ন্যায় ঠোঁটে কামড় বসিয়ে দিল। ব্যথায় স্বর্গ মোহিতের পেটে খামচে ধরল, হারিয়ে যেতে চাইল অন্য জগতে। এরপর স্বর্গ এক অন্যায় আবদার করে বসলো মোহিতের কাছে। নেশাতর কণ্ঠে ভাঙা ভাঙা শব্দে বলে উঠল, প্লিজ কিল মি জান। বলে নেশাযুক্ত চাহনি নিক্ষেপ করলো মোহিতের পানে। হাতের বিচরণ অবাধ্য হবার আগে হুঁশে ফিরল মোহিত। জোর করে স্বর্গকে ছাড়িয়ে এক দৌড়ে নিজের রুমে ফিরে আসলো। আবেগে পড়ে এমন ভুল কিভাবে করতে চাচ্ছিল সে? পাগল পাগল লাগছে সবকিছু। নিজেকে ঠান্ডা করতে শাওয়ার নিতে চলে গেল মোহিত। যে আগুন শরীর মনে জ্বলছে তা কি ঠান্ডা পানিতে নিভবে? ঢাকার নামি দামি একটি হসপিটালের স্পেশাল কেবিনে পেছনে হাতিয়ে সমানে পায়চারি করছেন আশরাফ চৌধুরী। ভেবেছিলেন ছেলের ফাঁসি হয়ে গেলে ভং ছেড়ে দুদিন কাঁদাকাটির নাটক করে ভালো হয়ে যাবেন, কিন্তু খবর এসেছে ছেলে উন্মাদ হয়ে গেছে। সুস্থ না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর হবে না। রাগে ক্ষোভে চক্ষু রক্তবর্ণ ধারণ করলো ভদ্রলোকের। যাদের জন্য তার এই অবস্থা হয়েছে তাকে তো একবার চরম শিক্ষা দিতে হয়। টেবিলের উপর থেকে ফোন দিয়ে দ্রুত গতিতে কল লাগালেন লেফটেন্যান্ট জেনারেল নাসের হায়দারকে। ওপাশ থেকে হ্যালো বলতেই গর্জে উঠলেন আশরাফ চৌধুরী। রাগে অগ্নিশর্মা হয়ে নাসের হায়দারের উদ্দেশ্যে চিল্লিয়ে উঠলেন, টাকা দিয়ে তোমাকে চাকর বানানো হয়েছে কি বাল ফালানোর জন্য? এমন বিশ্রী ভাষা শুনে নাসের হায়দারের রাগে পায়ের রক্ত মাথায় ছলকে উঠল। তবুও সুর নত রেখে হেতু জিজ্ঞেস করল, ওই মেজরের সকল আপডেট আজ সন্ধ্যার মধ্যে আমি চাই, আর পারলে আমার ছেলেকে জেলের ভেতর লটকে দেবার ব্যবস্থা করো। বলেই ফোন কেটে হাসার মারলেন বেডের উপর। মোহিতের মায়ের অস্ট্রেলিয়া যাবার সকল ব্যবস্থা হয়ে গিয়েছে। আমি বৃহস্পতিবার তার ফ্লাইট। যাবার আগে তার রুমে তনুজান নাফিস মাহমুদকে ডাকলেন। নাফিস মাহমুদ বোনের ব্যাপারে খুব যত্নশীল। বোনের প্রতি তার ভালোবাসা অগাধ। বোনের রুমে এসে চেয়ার টেনে বসতে বসতে প্রশ্ন করলেন, কেন ডেকেছিস আপা? মিসেস তারিন কিছুটা দ্বিধান্বিত হয়ে মনে সাহস সঞ্চয় করে অনুরোধের স্বরে নাফিসকে বললেন, তোর মেয়েটা আমাকে দিবি আমার মোহিতের জন্য? সৌম্যের সামনে অবনত মস্তকে বসে আছে পিউ। তার চোখ থেকে অনবরত টুপটাপ করে গড়িয়ে পড়ছে জল। সৌম্য নির্বাক হয়ে বসে আছে। তাকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা তার জানা নেই। শুধু কোমল কণ্ঠে বলে উঠল, পিও, এভাবে কাঁদলে তো বুকে কষ্ট হয় সোনা। কান্নার বেগ আরো হুহু করে বাড়ে পিউয়ের। একটি পেনড্রাইভ নিয়ে সৌম্যের কাছে এসেছে পিউ। সিক্ত নয়নে অপরাধীর ন্যায় কাপা হাতে পেনড্রাইভটি তুলে দিল সৌম্যের হাতে। সৌম্যের কথা মতো সে তার বাবার পেছনে স্প্রের মতো লেগেছিল এই কয়দিন। ফিঙ্গারপ্রিন্ট পাউডার কালেক্ট করে এর সাহায্যে ফোনের লক খুলতেও সক্ষম হয়েছিল পিউ। এরপর সে গোপন কল রেকর্ডার অ্যাপস চালু করে দেয় নাসের হায়দারের ফোনে। ওখানে সকল ধরনের কথা রেকর্ড হতো। পিউ সৌম্যের দরকারি রেকর্ডগুলো প্রতিদিন রাতে তার বাবা নেশায় বুধ হয়ে মাতাল হলে কালেক্ট করে নিজের পেনড্রাইভে রেখে দিত। আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এই রেকর্ডটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। মেজর মোহিত ওয়াসিফকে শেষ করে দেবার প্ল্যানিং করছে তার বাবা। স্বর্গ কখনো যদি জানে তার বাবা তার ভালোবাসার মানুষের হত্যাকারীদের একজন, তখন স্বর্গকে কিভাবে মুখ দেখাবে পিউ? নিজের বাবার প্রতি ঘেন্নায় বমি এসে যাচ্ছে পিউয়ের। এতদিন কার কাছে থেকেছে সে? এখন পিউ বুঝতে পারছে তার মা কেন তাদের ছেড়ে পালিয়ে গেছিল। অযথাই মায়ের প্রতি এতগুলো বছর ঘেন্না পোষণ করেছে। আসল কালপিট তো ওই নাসের হায়দার। পিউ সাহসাই সৌম্যের হাত চেপে ধরল। কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আমাকে তোমার কাছে নিয়ে চলো সৌম্য। ওই রাক্ষসীপুরীতে আমি আর যাব না। আমাকে তোমার কাছে নিয়ে চলো। ওখানে প্রতি মুহূর্তে আমার দম বন্ধ লাগে। আমার কিচ্ছু ভালো লাগে না। সব কিছু চরম অসহ্য মনে হয়। প্লিজ আমার উপর একটু দয়া করো সৌম্য। বলেই কান্নায় ভেঙে পড়ল পিউ। সৌম্য পিউকে শান্ত করার জন্য তৎপর হলো। বিভিন্ন কথা বলে পিউকে শান্ত করার চেষ্টা চালালো, কিন্তু কিছুতেই পিউ থামছে না। সৌম্য পড়ল আরেক বিপাকে। একজন সেনা সদস্য হিসেবে তার বিয়ের বয়স হতে আরো মাস 6 বাকি। বাড়িতেও এখনো পিউয়ের কথা বলা হয়নি। গ্রামের সাধারণ কৃষক পরিবারের ছেলে সৌম্য। পিউ কি পারবে নিজেকে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে? তবুও পিউকে সান্ত্বনা দিতে সৌম্য আদরের স্বরে বলে উঠল, এভাবে কেঁদো না প্লিজ। কান্না করতেছো তুমি? কষ্ট পাচ্ছি আমি প্রমিস করছি যত দ্রুত পারি তোমাকে আমার কাছে আনার ব্যবস্থা করব। প্লিজ লক্ষ্মীটি, আর কেঁদো না। আমার হৃদয়ে রক্তক্ষরণ করো না প্লিজ। বলেই পিউয়ের মাথা তার বুকে চেপে ধরল। মিসেস তারিন স্বর্গকে চেয়েছে মোহিতের জন্য। তনুজার মুখে যেন আর খুশি ধরে না। ছেলে হিসেবে মোহিতকে লুফে নিতে কে না চাইবে? সৌন্দর্যে, ব্যক্তিত্বে, যোগ্যতায় লাখে একটা মেলে না এমন ছেলে।
নাফিসকে যখন তারিন বলেছে তোর মেয়েকে দিবি আমাকে, নাফিস খুশিতে হাসতে হাসতে এক বাক্যে বলেছে, আপা তুই এখনই নিয়ে নে তোর ভাতিজিকে। মিসেস তারিন ভেবেছিলেন এমন ভাঙাচোরা পরিবারে নাফিস হয়তো মেয়ে দিতে অস্বীকৃতি জানাবে বা মুখে সরাসরি না বললেও আকার ইঙ্গিত দিয়ে বোঝাবে। এজন্য কিছুটা ভয় আর কিছুটা সংকোচ রেখেই তিনি আবদারটা করেছিলেন। নাফিস এত দ্রুত রাজি হয়ে যাবে এটা তারিনীর কল্পনার বাইরে ছিল। সেদিন রাতে পানি পিপাসায় মুখ ভেঙে যায় মিসেস তারিনের। ওনার কক্ষের জারে কোনো পানি ছিল না। দরজা খুলে যেই বাইরে বের হবেন তখনই দেখতে পান মোহিত দৌড়ে স্বর্গের রুম থেকে বেরিয়ে আসছে। মোহিতকে কিছু টের পেতে না দিয়ে পানি না খেয়ে দরজা লাগিয়ে দেন মিসেস তারিন। ছেলে কেন ওই রুমে গিয়েছে মায়ের বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না। স্বর্গ যখন জ্ঞান হারিয়ে বিছানায় পড়েছিল, মোহিতকে মারাত্মক রকমের অস্থির দেখেই তিনি বুঝেছিলেন ছেলে ভালোবেসে ফেলেছে। মা ছেলে মিলে জীবনে অনেক খুশি তারা হারিয়ে ফেলেছে। গাধার মতো বাবার অর্পিত দায়িত্বের বোঝা বয়ে বেড়াচ্ছে ছেলেটা। মা হিসেবে কখনো কিছুই দিতে পারেনি তিনি মোহিতকে, যা মোহিতের সকল গ্লানি মুছে দিতে পারে। ভাইয়ের কাছে ভিক্ষা চেয়ে হলেও স্বর্গকে মোহিতের কাছে এনে দেবেন এমন প্রতিজ্ঞাই তিনি মনে মনে করেছিলেন। কিন্তু তারা মোহিতকে এভাবে গ্রহণ করে ফেলবে উনি ভাবতেই পারেননি। মরার আগে ছেলেটাকে একটু গুছিয়ে দিয়ে যেতে পারলেই শান্তিতে শ্বাস ত্যাগ করা যাবে। আমি থাকি বা না থাকি, ছেলেটা তার ভালোবাসার মানুষের সাথে তো থাকবে। মোহিতের বাবার অসমাপ্ত দায়িত্ব পালন করে দিয়ে যেতে পারলে মানুষটার আত্মাটা তো শান্তি পাবে। মনে মনে ছেলে মেয়ে স্বামীর অতিস্মৃতি মনে করে আনমনে অশ্রু বিসর্জন দিলেন তিনি। ভিতরে থাকা দীর্ঘশ্বাসটাকে লুকিয়ে চোখে জমা থাকা জল মুছে ফেললেন সঙ্গোপনে। আজ মুকিতটা বেঁচে থাকলে কত বড় হতো। মুকিতের জন্য একটা লাল টুকটুকে বউ আনতে হতো। নামিরার ছোট বেবিটাকে দেখে কেমন রিয়াকশন হতো মুকিতের। এসব ভাবলে বুকে ব্যথা হয়, কষ্ট হয় প্রচুর। আমার ছোট বাচ্চাটা, আমার মুকিত। আর পারলেন না এসব ভাবনা ভাবতে মিসেস তারিন। হৃদযন্ত্রটা সময় দেয় না আর এসব ভাবলে নিষ্ঠুরের মতো পীড়া দিতে থাকে। তনুজা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বর্গের দিকে। মেয়ের ঠোঁট কিভাবে এতখানি কেটে গেল সেটাই তার বোধগম্য হচ্ছে না। এদিকে জ্বরটাও কমছে না। এটার খালি বিপদের উপর বিপদ যাচ্ছে। তনুজা একবার শুনেছিলেন গ্রাম্য মহিলাদের কাছে বিয়ের আগে যেসব কুমারী মেয়ের অসুখ বিসুখ বিপদ আপদ লেগেই থাকে, তাদের যদি দ্রুত বিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত বিপদ কেটে যায়। উনি জানেন এ সমস্তই কুসংস্কার, কিন্তু মায়ের মন বলেও তো কথা। তাই তিনি মনে মনে ভাবলেন যত দ্রুত পারা যায় মেয়েকে মোহিতের গলায় ঝুলিয়ে দেবেন। মনের চিন্তা সরিয়ে স্বর্গের উদ্দেশ্যে বলে ফেললেন তনুজা, ঠোঁটে ব্যথা কিভাবে পেলি রে বাবা? মায়ের কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়েছিল স্বর্গ। মায়ের এহেন প্রশ্নে ভরকে না গিয়ে সুন্দরভাবে বলে দিল, রাতে জ্বরের ঘোরে ওয়াশরুমে যেতে নিয়েছি, অমনি ওয়ালে বাড়ি খেয়েছি মা। চিন্তা করো না, অয়েনমেন্ট লাগালেই ভালো হয়ে যাবে। বলেই মুখ টিপে হেসে উঠতে চাইল, কিন্তু ঠোঁটের ঘায়ে টান লাগায় আউট শব্দ করে উঠল। জুন মাস বছরের সবচেয়ে উত্তপ্ততম মাস। আকাশে ঝকঝকে আকাশি মেঘের ভেলার সাথে আগুন সম সূর্যের তেজ। কোনো ফাঁকফোকর গলিয়ে ধরণীতে বাতাসের আগমন হয় না। ঘরের বাইরে বের হয়ে মনে হয় যেন গায়ে ফোসকা পড়ে গেল। একটু রোদে দাঁড়ালেই পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মোহিতের জলপাই রাঙা আর্মি জিপটা নিয়ে মোহিত নাফিস মাহমুদের বাংলোর সামনে অপেক্ষা করছে। আজ মিসেস তারিনের অস্ট্রেলিয়া যাবার ফ্লাইট। আরও 20 মিনিট আগে মোহিত মাকে তাড়া দিয়ে গাড়িতে উঠে বসে আছে, অথচ তার মায়ের কোনো খবর নেই। গরমের সূর্যের তাপে মোহিতের মাথাও গরম হয়ে যাচ্ছে। মেয়ে মানুষের এই এক দোষ, কথার পর্বই শেষ হতে চায় না তাদের। সময় নিয়ে একদম তাদের কোনো মাথা ব্যথা নেই। হাতে থাকা স্মার্ট ওয়াচটা বারবার টাচ করে করে সময় দেখে নিচ্ছে মোহিত। বিরক্তিতে মুখ দিয়ে সূচক শব্দ করে জিপ থেকে নেমে দাঁড়ালো। তার জানার অনেক আগ্রহ জাগলো এত সময় কি করছে উনি ভেতরে। মিসেস তারিন খুশি খুশি মুখ নিয়ে তনুজার হাত ধরে বিদায় নিচ্ছেন। তনুজা কেঁদে ভাসাচ্ছেন। নাফিস মাহমুদ বিরক্ত মুখে তাকিয়েছেন সহধর্মিনী তনুজার পানে। অযথা কান্নার মানেই বুঝতে পারছেন না তিনি। সকাল থেকে এই মহিলাকে ফেসফেস করে কান্না করতে দেখছেন তিনি। তনুজা কোমল মনের মানুষ, সবাইকে একদম হৃদয়ের মধ্যেখানে বসিয়ে রাখে। তাই বলে এত কান্না করতে হবে? মনের বিরক্তি আর ধরে রাখতে পারলেন না, মুখ উচ্চ স্বরে বলে উঠলেন, আপা কি সারা জীবনের জন্য যাচ্ছে নাকি তনুজা? যাচ্ছে তো মাস তিনেকের জন্য, আর তার মেয়ের কাছে যাচ্ছেন, অস্থানে তো যাচ্ছে না। তুমি কান্না বন্ধ করো, না হলে আমি কিন্তু রেগে যাচ্ছি। মিসেস তারিন তনুজার চোখের জল মুছে দিয়ে বললেন, এত কোমল কেন তুমি তনু? আপা কিছুদিন পরই তো ফিরে আসবে, মনে কষ্ট নিও না। চোখের জল মুছে তনুজা মিসেস তারিনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, নিজের যত্ন নেবেন আপা, একদম খাবারে অনীহা করবেন না। ওখানে নামিরা তো বাবুকে নিয়েই ব্যস্ত হয়ে যাবে। আপনাকে আপনার নিজেরই সবকিছু খেয়াল করে চলতে হবে। মিসেস তারিন স্বর্গের কাছে এসে মাথায় হাত বুলিয়ে আদর করে থুতনি ধরে বললেন, ফিরে এসেই তোমাকে আম্মা বানিয়ে আমাদের ঘরে নিয়ে যাব। আজে বাজে চিন্তা একদম করবে না আম্মা। এসে যেন দেখি খেয়ে দিয়ে একদম গুলুমুলু হয়ে গেছো, ঠিক আছে?
স্বর্গের মনে হয় মিসেস তারিনকে আল্লাহ মুখে মধু দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়ায়, না হলে একটা মানুষের কণ্ঠ, কথা বলার ধরন এত মুষ্টি হয় কি করে। মোহিত দরজায় দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল, এরপর রুমে প্রবেশ করে মাকে শুধালো। মেয়ের কাছে যাবার ইচ্ছে নেই? দেখো কটা বাজে, তোমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, দ্রুত বের হও। ভাবছো 15 মিনিটের রাস্তা, এই জন্য ঢিলামি করছো? ইমিগ্রেশনে তোমার কাজ আছে মা, তাড়াতাড়ি চলো। বলেই মোহিত নাফিস মাহমুদকে নিয়ে বেরিয়ে গেল। শুনশান একটি জঙ্গল, কোনো মানুষের আনাগোনা নেই, মাঝে মাঝে পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। চারপাশে বিশাল উঁচু উঁচু পাহাড়। মোহিত আর স্বর্গ হাত ধরে হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালো। হঠাৎই পাহাড়ের চূড়া থেকে মোহিতকে কেউ ধাক্কা দিয়ে খাদে ফেলে দিল। স্বর্গ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু নড়ার শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে কেউ তাকে চেপে ধরে আছে, গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না। মোহিতকে ধাক্কা দিয়ে খাদে ফেলে লোকটি ভয়ঙ্করভাবে হো হো শব্দ তুলে হেসে যাচ্ছে। স্বর্গ কোনো কথাও বলতে পারছে না, কারো কাছে সাহায্য চাইতে পারছে না, শুধু ফুফিয়ে ফুফিয়ে কেঁদেই যাচ্ছে। অনেক কষ্টে গলায় শক্তি সঞ্চয় করে স্বর্গ চিল্লিয়ে উঠল, মোহিত। নিমেষে ঘুম ছুটে গেল স্বর্গের। সে এখনো কাঁদছে, ঘামে ভিজে একাকার। এসির পাওয়ার 19, তবুও গরমে পিপাসায় তার গলা শুকিয়ে মরুভূমির ন্যায় হয়ে উঠল। ভয়ে বুক দুরু দুরু করে কাঁপছে। ঘড়িতে সময় দেখে নিল 1:30 বাজে। কোনো কিছু চিন্তা না করে মোহিতের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। মোহিত ল্যাপটপে নিজের যাবতীয় কাজকর্ম গুছিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ভোর হতেই তাকে সিলেট যেতে হবে, সেখানে 3 দিনের জন্য থাকতে হবে। মোহিতের সাথে মেজর আদ্রিয়ান, আভিয়াজ ও 2জন ক্যাপ্টেন যাবে। সৌম্য যেতে পারবে না, সে ছুটিতে আছে। তাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে, সিলেট বর্ডার থেকে পাথরের গাড়িতে করে বিভিন্ন ড্রাগস বাইরের দেশ থেকে ঢাকায় সাপ্লাই দেওয়া হচ্ছে। মোহিত জানে এটি কার কাজ, এজন্য প্রমাণ জোগাড় করতে নিজেই যাবে সে। যেভাবেই হোক, যে কোনো প্রকারে আশরাফ চৌধুরীর সম্পর্কে সকল তথ্যই মোহিত বের করে আনবে। তাকে যদি পাতালেও যেতে হয়, সেখানেও সে যেতে প্রস্তুত। সবকিছু গুছিয়ে কেবলই মোহিত গায়ের টি শার্টটা খুলে হ্যাঙ্গারে ঝোলাবে, এমন সময় স্বর্গ এসে পেছন থেকে মোহিতকে চাপটে ধরে ফুফিয়ে ওঠে। এত রাতে স্বর্গের উদ্ভ্রান্তের ন্যায় কান্নায় ভয় পেয়েছে মোহিত। মামা মামি কেউ বাড়িতে নেই। হঠাৎ মেয়ের বাবা অসুস্থ হয়ে যাওয়াতে রাতে তারা ওনাকে দেখতে গিয়েছেন, সকালে ফিরবে। স্বর্গ অসুস্থ বলে তাকে রেখে গিয়েছে। এখন যদি স্বর্গের অসুস্থতা বাড়ে, মোহিত একা কিভাবে সামলাবে? সমস্ত চিন্তা বাদ দিয়ে স্বর্গকে সামনে এনে বিছানায় বসালো মোহিত। বিচলিত হয়ে জানতে চাইল, পেট ব্যথা হচ্ছে বাবু? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। প্লিজ জান, এভাবে কেঁদে না, সহ্য করতে কষ্ট হয়। মোহিতের আদরযুক্ত কথায় কিছুটা ফুফানো কমলো স্বর্গের। মোহিত স্বর্গের চোখের জল মুছিয়ে দিয়ে হাঁটু মুড়ে ফ্লোরে বসে স্বর্গকে জড়িয়ে ধরে পিঠে হাত বোলাতে বোলাতে জানতে চাইল, কি হয়েছে পাখি? হসপিটাল নিয়ে যাব? অনেক খারাপ লাগছে। স্বর্গ মোহিতের ঘাড়ে থুতনি রেখে ফুফাতে ফুফাতে বলল, আমি তোমাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। কেউ তোমাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিয়েছে। জানো, আমি না তোমাকে কোথাও আর খুঁজে পাইনি। বলে মোহিতকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠল স্বর্গ। জানো আমার কত কষ্ট হচ্ছিল। তোকে হারালে আমি কিভাবে বাঁচবো মোহিত? স্বর্গের স্বপ্নের কথা শুনে মোহিত স্বাভাবিক হলো। স্বর্গকে নিয়ে যে ভয় পাচ্ছিল সেটা কেটে গেল। স্বর্গকে ছাড়িয়ে ফ্লোর থেকে উঠে স্বর্গের পাশে বিছানায় বসলো। স্বর্গের একটা হাত মোহিতের কোলে রেখে আরেকটা হাত বুকে জড়িয়ে মোহিত বলে উঠল, তুমি বাজে স্বপ্ন দেখেছো। অসুস্থ হলে মানুষ এমন ভিত্তিহীন স্বপ্ন দেখে। এই দেখো, আমি সুস্থ সবল ভাবে তোমার সামনে বসে আছি। তোমার কাছ থেকে আমাকে দূরে সরায় কার সাথে? কেউ কিচ্ছু করতে এলে তুমি তাকে ক্রস ফায়ার করে দিও, আমি অনুমতি দিলাম। বলেই মোহিত স্বর্গের জড়িয়ে রাখা হাতে চুমু খেলো। আমার কিচ্ছু হবে না লক্ষ্মীটি। আমি যেখানেই যাই করি না কেন, সমুদ্রের নিচেও যদি যাই, তোমার জন্য ফিরে আসবো। হ্যাপি? স্বর্গ মোহিতের চোখের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে বলল, 3 সত্যি বলো। স্বর্গের কিউট ফেসটি দেখে মোহিত হেসে ফেলল এবং পরপর 3 বার ঠোঁটে চুমু এঁকে বলল, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। স্বর্গ বাচ্চাদের মতো করে বলে উঠল, আমি তোমার সাথে ঘুমাবো, আমার ভয় লাগছে। মোহিত কিছুক্ষণ মৌন রইল। এরপর স্বর্গকে বুকে টেনে নিয়ে বলল, একজন ছেলে আর একজন মেয়ে বিয়ের আগে এক বিছানায় ঘুমালে দুর্ঘটনা হয়ে যাবে রে পাগলি। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। স্বর্গের চুলে বিলি কাটতে কাটতে মোহিত বলল, কি বলেছি বুঝতে পেরেছেন ম্যাডাম? না, বুঝিনি। স্বর্গ নাছোড়বান্দা, সেই রুমেই ঘুমাবে। অগত্যা না পারতে মোহিত রাজি হলো। মোহিত নিজের কাঁথা বালিশ নিয়ে ফ্লোরে বিছানা করতে নিলে সেখানে স্বর্গ বাধা প্রদান করে বলে উঠল, তোমার বুকে ঘুমোতে চাই মোহিত, তোমার বিছানায় নয়। বাঁকা হাসলো মোহিত। মেয়েটা তাকে ভালোই কাবু করতে জানে। এমন জীবন সঙ্গী হলেই তো বিবাহিত জীবন মধুর হবে। মোহিত স্বর্গের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে শোবো, কিন্তু শর্ত আছে।
উৎসুক হয়ে জানতে চাইল স্বর্গ। কি শর্ত? রুমের লাইট অন থাকবে, ঠিক আছে? বাবা মেয়ের মতো স্বর্গ রাজি হলো। ঘড়ির কাঁটা 3টের ঘরে। হঠাৎই গুড়গুড় শব্দে মেঘ ডেকে ঝুম বরাবর বৃষ্টি শুরু হলো। পরিবেশ নিস্তব্ধ, কারো কোনো সারা শব্দ নেই। এই দোতলা বাড়িটিতে প্রাপ্তবয়স্ক দুজন নরনারী ছাড়া আর কোনো প্রাণী নেই। মানবিক কারো চোখের পাতাতেই ঘুম ধরা দিচ্ছে না। দুজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। মোহিত অস্থির হয়ে যাচ্ছে বারবার। ভেতর থেকে নিজের পুরুষসত্তা বারবার নিজের পুরুষত্ব জাহির করতে চাইছে। মোহিত তাকে শিকল পরিয়ে বেঁধে রেখেছে। অষ্টে পিষ্টে স্বর্গ দখল করেছে মোহিতের বুক, হাত, পা। মোহিতের মাথা খালি খালি লাগছে। ভোবো শব্দ হচ্ছে, মনে হচ্ছে গায়ে কেউ কেরোসিন ঢেলে দিয়েছে। স্বর্গের লজ্জাজনক চোখের চাউনি, বারবার ঠোঁট কামড়ে ধরা, এলোমেলো চুল, ওয়েস্টার্ন স্লিপিং ড্রেস, সবকিছু মোহিতকে কন্ট্রোললেস করে দিচ্ছে। হঠাৎই মোহিত স্বর্গকে নিচে ফেলে স্বর্গের উপরে উঠে গেল। স্লিপিং শার্টের কলার সরিয়ে স্বর্গের কাঁধে কামড়ে ধরল। স্বর্গ ব্যথায় ককিয়ে উঠল। হুঁশে ফিরল মোহিত। কামড়ের জায়গা থেকে মুখ সরিয়ে দেখতে পেল ক্ষত থেকে ব্লাড বের হচ্ছে। স্বর্গের চোখে টমালো জল। নিজেকে অপরাধী মনে হলো মোহিতের। কিভাবে পারলো নিজের কলিজায় কামড় বসাতে? রাগের চোটে ওয়ালে জোরছে ঘুষি বসিয়ে দিল। কেন সে নিজের কন্ট্রোল ধরে রাখতে পারছে না? কয়েকটা ঘুষি মারতে হাত ফেটে বেরিয়ে এলো রক্ত। স্বর্গ দৌড়ে এসে মোহিতকে জড়িয়ে ধরলো। প্লিজ থামো, আমার ব্যথা লাগেনি, নিজেকে কষ্ট দিও না প্লিজ। চলো, হাতে ব্যান্ডেজ করবে বলে মোহিতকে ছেড়ে দিয়ে নিজের রুমে দৌড়ে চলে গেল ফার্স্ট এড বক্স আনতে। অল্প সময়ের মধ্যেই ফিরে এসে মোহিতকে টেনে নিয়ে বিছানায় বসালো। স্যাবলোনা তোলার সহিত রক্ত পরিষ্কারের কাজ চালালো। মোহিত নির্বিকার। ওয়ান্টমেন্ট লাগিয়ে সাদা ব্যান্ডেজ হাতে মোড়াতে লাগলো স্বর্গ। মোহিত গমগমে কণ্ঠে বলে উঠল, কাল আমাকে বিয়ে করবি জান? ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিল এখন সকাল 9টা। কিছুক্ষণ আগেই তনুজা আর নাফিস মাহমুদ বাসায় ফিরেছেন। বাবাকে কাছে পেয়ে আবদারে ঝুলি খুলেছে স্বর্গ। বাপি, মেজর মোহিতের সাথে আমিও সিলেট ঘুরতে যেতে চাই বলে নাফিস মাহমুদের উত্তর শোনার প্রতীক্ষায় তাকিয়ে রইল স্বর্গ। নাফিস মাহমুদ স্বর্গকে বোঝানোর চেষ্টা করলেন যে মোহিত সেখানে ঘুরতে যাচ্ছে না, সে যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজে। সেখানে স্বর্গকে নিয়ে গেলে তার কাজে ঝামেলা হবে। মোহিত বিরক্ত হতে পারে, কিন্তু স্বর্গ যাবেই। স্বর্গ না যেতে পারলে মোহিতও যেতে পারবে না। এত বড় মেয়ের বাচ্চাদের মতো জেদ দেখে মনে মনে খুব বিরক্ত হলেন নাফিস মাহমুদ। এবার তনুজা মেয়ের পক্ষ নিয়ে বলে উঠল, তুমি তো দেখতেই পাচ্ছ মেয়েটা দীর্ঘদিন ধরে গর্ভবতী হয়ে আছে। মোহিত যেহেতু যাচ্ছে, মেয়েটাকেও নিয়ে যাক না। শুধু তো সাথে করে নিয়েই যাবে, ওকে তো আর কোলে নিয়ে ঘুরতে হবে না, তাই না? আল্লাহ তো আমার মেয়েকে জ্ঞান বুদ্ধি সব দিয়েছেন। মোহিতের কাজে ডিস্টার্ব হবে এমন কিছু সে কেন করবে? ঘরে বসে সারাক্ষণ বোরিং হবার চাইতে একটু হাওয়া বদল করে আসুক না। নাফিস মাহমুদ সবই বুঝলেন। তনুজার কথাও ফেলে দেবার নয়। এটা সারাক্ষণ অসহায়ের মতো শুয়ে বসে দিন কাটাচ্ছে। কিন্তু মোহিতের যে ব্যক্তিত্ব, নাফিস মাহমুদ কিভাবে এই আবদার করবেন সেটাই ভেবে পাচ্ছেন না। হঠাৎ দোতলা সিঁড়ি বেয়ে মোহিতকে নামতে দেখা গেল। ধবধবে ফর্সা গায়ে নেভি ব্লু শার্ট জড়িয়েছে, সাথে পড়েছে লাইট কালারের জিন্স, পায়ে সাদা স্নিকার্স, চোখে কালো রোদ চশমা। ছেলেটা এতটাই সুন্দর, দেখলেই ফুরফুর করে মন থেকে ভালোবাসা চলে আসে। মোহিতের এমন রূপ দেখে মনে শিহরণ জেগে গেল স্বর্গের। পুরুষটি আজকে থেকে তার একান্ত ব্যক্তিগত হবে। এত সুখ কোথায় রাখবে স্বর্গ? সুখের ঠেলায় কি সে আজ মরে যাবে? মোহিত নিচে নেমে মামা মামিকে উদ্দেশ্য করে বলল, আমি সিলেটে যাচ্ছি, ফিরবো 3-4 দিন পর। তনুজা কিছুটা ইতস্তত করে মোহিতকে বলেই ফেলল, বাবা মোহিত, স্বর্গ যদি তোমার সাথে যায় তোমার কোনো আপত্তি আছে? না মানে ও অনেক দিন ধরে ঘরে বসে আছে, মনটাও ভালো নেই। একটু হাওয়া বদল হলে, প্রকৃতি দেখলে যদি মনটা ভালো হয়, এই আর কি। মামি আসলে। মোহিতকে থামিয়ে দিয়ে নাফিস মাহমুদ বলে উঠলেন, ও তোমাকে বিরক্ত করবে না, ও শুধু তোমার সাথে যাবে। ওখানে আমার এক ফ্রেন্ড আছে, তাকে বলে দিব স্বর্গের ঘোরাঘুরির সকল ব্যবস্থা আমার বন্ধু করে দেবে। মোহিত মনে মনে বিপাকে পড়ে গেল। আরে বন্ধুর বাসায় গেলে বিয়ে হবে কিভাবে? এ আবার কোনো মুসিবত হাজির হতে যাচ্ছে। স্বর্গ মাঝে দিয়ে বলে উঠল, আমি মেজর মোহিতের সাথেই যাব আর ঘুরবো, কোনো বন্ধু ফন্ধুর বাসায় যাব না। এবার মোহিত কাউকে কিছু না বলতে দিয়ে নিচেই আগ বাড়িয়ে বলে ফেলল, না স্যার, কোনো সমস্যা নেই, আমি ওনাকে নিয়ে যেতে পারবো। বলেই স্বর্গের উদ্দেশ্যে তাগেদা দিল। স্বর্গ, আপনি রেডি হন দ্রুত, একটু পরে মেজর আদ্রিয়ান গাড়ি নিয়ে আসবে। মনে মনে মোহিত দোয়া পড়তে লাগলো, বাচ্চা বেঁচে গেছি। এখন একটু ভালো সাজার নাটক ছুটে যাচ্ছিল। বিয়ের আগেই কি শ্বশুরের কাছে আবদার করা যায় নাকি যে আপনার মেয়েকে আমার সাথে দূরে ঘুরতে যেতে দিন?
মিনিট দশেকের মধ্যেই স্বর্গ নিচে নেমে এলো। তার পরনে মেরুন রঙের একটি জামদানি শাড়ি, সাথে ম্যাচিং গয়না, কানের দুল, বাদামি চুলগুলো খোপা করা, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, মুখে হালকা প্রশানি। এমন রূপে নিজের প্রাণপ্রিয় উর্বশীকে দেখে হার্টবিট মিস করলো মোহিত। কেউ দেখার আগেই চোখ সরিয়ে মামা আসছি বলে আগে আগে বেরিয়ে গেল। বুকের বাম পাশে চাপড়াতে চাপড়াতে মোহিত মনে মনে বলল, এই মেয়ে তোকে খুন করে ছাড়বে মোহিত, রূপের আগুন তোকে ছলছে দেবে। এমন সুন্দর সুন্দরী মেয়ে রাস্তায় গাড়ি কিভাবে চালাবে মোহিত? যদি মোহিত হার্ট অ্যাটাক করে? হঠাৎই স্বর্গের গলার আওয়াজ পাওয়া গেল। কেমন অভিনয় করেছি মোহিত সোনা? মোহিত হেসে হেসে বলল, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি। 10-এ 10 সিলেট গিয়ে পুরস্কৃত করব, দাঁড়াও। মোহিত যে তাকে লেগপুল করছে সেটা ভালোই বুঝতে পারলো স্বর্গ। এজন্য ড্রিম করে মোহিতের পিঠে বসিয়ে দিল এক ঘা। পিঠ হাতাতে হাতাতে মোহিত বলে উঠল, খুন্ডি একটা, সবকিছু সব সিলেট গিয়ে বলব। মনে মনে বাঁকা হাসলো মোহিত। এরই মাঝে জিপ নিয়ে হাজির হলো মেজর আদ্রিয়ান। মোহিত দুটো জিপের ব্যবস্থা করেছে, একটাতে শেয়ার স্বর্গ যাবে, অন্যটায় মেজর আদ্রিয়ান আর কিটুন্ডা যাবে। ব্যাগপত্র গাড়িতে ভরে সবাই যার যার মতো গাড়িতে চেপে বসলো। গন্তব্য সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরে এসেছেন আশরাফ চৌধুরী। মিথ্যে অভিনয় করে কতদিন বসে বসে টাকা ঢালবেন সেখানে। তার মধ্যে কোনো কাজই সেখান থেকে করা যাচ্ছিল না। নিজের ছেলে দুরবস্থার কথা চিন্তা করে তেতে উঠলেন আশরাফ চৌধুরী। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যার জন্য তার ছেলের এহেন দশা তাকে জীবনের চরম শিক্ষাটাই দিবেন। ভাবতেই কানে ফোন তুললেন। কি রে ফকিরের বাচ্চা দারোয়ান খলিল, ওই চুতিয়া মেজরের খবর বল। ওপাশ থেকে খলিল নিজের এমন অপমানে কষ্ট পেল, কিন্তু এটা তার সাময়িক কষ্ট। যখন টাকা চেক হাতে আসে, এসব কষ্ট সেই চেকের সামনে ফিকে হয়ে যায়। খলিল অপমান গায়ে না মেখে গদগদ হয়ে বলল, একটু আগে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিদঘুটে হাসলো আশরাফ চৌধুরী। আজকেই তবে মেজরের খেল খতম হতে যাচ্ছে। মুহূর্তেই হাসি রাগে রূপান্তরিত হলো। মদের গ্লাস হাতে তুলে চোখ দিতে নিয়ে ছুঁড়ে ফেললেন মেঝেতে। এই মেজরের জন্য তার অনেক কাজ আটকে রয়েছে। যেখানে পুলিশ পর্যন্ত তাকে সমীহ করে চলে, সেখানে এই 2 টাকার মেজর তাকে পদে পদে নাজেহাল করে ছাড়ছে। এই মেজরের জন্য তার যত টাকা লস হয়েছে সব মেজরের চামড়া তুলে উসুল করবেন, মনে মনে এই ভাবনা ভেবে ফেললেন আশরাফ চৌধুরী। কাজী অফিসে বসে আছে স্বর্গ আর মোহিত। কিছুক্ষণ পরেই তারা একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। এরপর দুজন দুজনের সকল দূরত্ব ঘুচিয়ে ফেলবে। কেউ আঙ্গুল তুলতে পারবে না তাদের প্রতি, কোনো পাপবোধ থাকবে না, থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা। কিছুক্ষণ পর কাজী সমস্ত পেপার রেডি করে দুজনের উদ্দেশ্যে পান খেতে খেতে নির্দেশ দিলেন, এখানে সাইন করুন। স্বর্গের যেন আর তর্স হচ্ছে না। মোহিতের ব্যাপারে সে সবসময় ডেসপারেট। এই মুহূর্ত থেকে মোহিত তার ব্যক্তিগত মানুষ হবে। নিজের স্বামী সেই সুযোগ কিভাবে হাতছাড়া করবে স্বর্গ। কাজীর হাত থেকে পেপার টেনে নিয়ে ঘস ঘস করে 1 সেকেন্ডে সই করে মোহিতের দিকে এগিয়ে দিল। স্বর্গের এমন খসখস করে সই করতে দেখে কাজীর নাকে মুখে পানির রস উঠে গেল। পানি খেয়েও তার খাসি কমল না, চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। বাঁকা হেসে মোহিত সই করে কাজীকে সব বুঝিয়ে দিয়ে স্বর্গের হাত ধরে বেরিয়ে এলো। মনে মনে কাজী স্বর্গকে বেশরম খেতাবে ভূষিত করলো। এখানে 3 দিনের জন্য এসেছে মোহিত। স্বর্গ যদি আরো থাকতে চায় তবে মোহিত একদিন ছুটি বাড়াতে পারবে। এখানে প্রতিটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। যেই কাজে মোহিত এসেছে সেটা করেই তাকে ব্যাক করতে হবে। এখন স্বর্গকে হোটেলে পৌঁছে দিয়ে মোহিত কাজে বের হবে। কখন ফিরবে সে জানে না। বাকি 2 ক্যাপ্টেন মেজর আদ্রিয়ানকে নিয়ে জঙ্গল কটেজে উঠেছে। মোহিত নিউলি ম্যারিড প্লাস স্বর্গের কমফোর্টের জন্য সে গ্র্যান্ড সুলতানে উঠেছে। হোটেলে ঢুকতেই তাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হলো। এই হোটেলটা বড় রিসোর্টের মতো। ভেতরে সকল ব্যবস্থাই আছে, সুইমিং পুল, গল্ফ খেলার মাঠ, কিড জোন, জিম সেন্টার, বাহারি ফুলের গাছ, বিশাল বড় বড় নারিকেল গাছ, সাথে পাহাড় কেটে সিঁড়ি করার রাস্তা। সবকিছু এক নিমিষেই স্বর্গকে মুগ্ধ করে ফেললো। কিন্তু লম্বা জার্নির জন্য স্বর্গকে মোহিত করে ধরে রুমে নিয়ে গেল। ধবধবে সাদা বিছানায় গোলাপের পাপড়ি ছিটানো, আর মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ বানানো। লাল গোলাপের স্টিক রাখাও ফ্লাওয়ার ভেসে। আলফাবেটস বেলুন দিয়ে লেখা লাভ ইউ স্বর্গ। সবকিছুই স্বর্গের মন ছুঁয়ে গেল। ভালো লাগায় ভালোবাসায় মোহিতকে জড়িয়ে ধরলো স্বর্গ। মোহিত স্বর্গের মাথায় হাত বুলিয়ে দ্রুত ফ্রেশ হতে তাড়া দিল। স্বর্গ ফ্রেশ হয়ে এলে মোহিতও ফ্রেশ হতে চলে যায়। ফিরে আসে মিনিট 10 পর। এসেই পোশাক পাল্টে স্বর্গকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে যায়। মিনিট 2 পরে আবার রুমে ব্যাগ এসে সতর্কতা বাণী দিয়ে যায় স্বর্গকে, বাবু আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো, তুমি ঘুমানোর ট্রাই করো, একা একা বাইরে যেও না, কিছু লাগলে ইন্টারকমে কল করবে, রিসেপশন থেকে হেল্প করবে।
বলে স্বর্গের কপালে চুমু খেয়ে বেরিয়ে যায়। জিপ নিয়ে মেজর আদ্রিয়ানকে সঙ্গ নিয়ে মৌলভীবাজার বর্ডারে পৌঁছলো মোহিত। এখান থেকেই তাকে গুপ্তধন খুঁজে বের করতে হবে। চারপাশে সন্ধ্যা ঘনিয়ে আসছে, বড় বড় গাছপালার জন্য জায়গাটা আরো ঘুটঘুটে লাগছে। মাঝে মাঝে দুই এক বন্য পশু পাখির ডাক শোনা যাচ্ছে। মেজর আদ্রিয়ান আর মোহিত টর্চ জেলে দুজন দুপাশে কিছু একটা খুঁজতে লাগলো। মিনিট 10 খোঁজাখুঁজি করার পর কাঙ্ক্ষিত জিনিস পেয়ে দুজনের মুখের হাসি প্রশস্ত হলো। বাকি কাজ কাল দেখা যাবে। তারা দেখিয়ে মোহিত হাসকি কণ্ঠে বলে উঠল, তো মেজর আদ্রিয়ান, হোটেলে ফেরা যাক। শিওর মেজর মোহিত, ওয়াসিফ, লেটস গো। আজকের রাতটা মোহিত আর স্বর্গের জন্য একটা স্পেশাল রাত হতে যাচ্ছে। মোহিতকে স্বর্গ নিজের সব দিক থেকে হ্যাপি করে দেবে আজ। ইন্টারকমে কল করে স্বর্গ রুমটাকে সাজানোর প্ল্যানিং করলো, সাথে নিজেকেও মোহিতের জন্য তৈরি করলো। প্রচুর গাছপালা, পাহাড় আর মেঘালয় পর্বতের প্রভাবে প্রায় বৃষ্টি হয় মৌলভীবাজারে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা বাতাস। স্বর্গ পুরো রুমটা মোমবাতির আলোতে সাজিয়েছে, সাথে মোহিতের প্রিয় ফুল লাল গোলাপ আর রজনীগন্ধা। আজ স্বর্গ নিজের মন মতো সেজেছে। তার রূপে মোহিতকে আজ ডুবে মরতে হবে। কেন অন্য মেয়ের সাথে সেদিন কফি শপে বসেছিল তার শোধ তুলবে আজ। স্বর্গ কালো রঙের একটা পাতলা জর্জেট শাড়ির সাথে ম্যাচিং করে স্লিভলেস ব্লাউজ পরে নিল, সাথে ম্যাচিং করে ডায়মন্ডের সেট পরলো। স্ট্রেট চুলগুলো কার্লি করে ছেড়ে দিল কাঁধের দুপাশে। ঠোঁটে লাল রঙের লিপস্টিক, চোখের ঘন পাপড়িতে মাস্কারা, মোটা করে কাজল দিয়ে ব্লাশন দিয়ে সাজ কমপ্লিট করলো। মেধিন কোমরে গোল্ডেন কালারের বেলি চেইন পরে নিল। একটু আগে মোহিত কল করেছিল, বলেছে 10 মিনিটের মধ্যে ফিরবে। সবকিছু গুছিয়ে রাখতেই দরজায় নকের শব্দ হলো। দরজায় নকের শব্দে স্বর্গের বুক ধাক ধাক করছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তার মানে মোহিত এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল স্বর্গ। পুরো রুম অন্ধকার করে রেখেছে স্বর্গ। মোহিত স্মিত হাসলো, তার মানে বউ স্পেশাল কিছু রেখেছে। স্বর্গকে আসছি বলে ফোনের টর্চ জ্বালিয়ে মোহিত ফ্রেশ হতে চলে যায়। স্বর্গ দিয়াশলাইয়ের সাহায্যে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়। সুগন্ধিযুক্ত মোমবাতিতে আগুন দিতেই পুরো কক্ষ জুড়ে মন পাগল করার সুন্দর গন্ধ ভেসে বেড়াতে লাগলো। মিনিট 10 পর শাওয়ার নিয়ে বের হলো মোহিত। গায়ে সাদা শার্ট আর লুজ সাদা প্যান্ট পরে বেরিয়ে এলো মোহিত। সামনে চুলগুলো কপালে 2-1 গাছি করে পড়ে রয়েছে। গলার নিচে থুতনিতে মুক্তার মতো বিন্দু বিন্দু পানি জমে আছে। মোমের আলোতে স্বর্গের কাছে সেগুলোকে হিরে মনে হচ্ছে। মোহিতের দিকে নিঃশক্ত নজরে মোহিতের সামনে এসে দাঁড়ায় স্বর্গ। নিজের প্রেয়সীর এমন আগুন ঝরা রূপে দিশা হারালো মোহিত, হারিয়ে ফেললো মুখের ভাষা। স্বর্গ মোহিতের গলা জড়িয়ে ধরে ঠোঁটে গাঢ় চুম্বন এঁকে দিল। সম্বিত ফিরে পেল মোহিত। সহসায় স্বর্গের কোমর চেপে ধরলো শক্ত করে। দখল নিল স্বর্গের ঠোঁট। মোহিতের সাথে তাল মিলিয়ে চলল স্বর্গ। কাঁধ থেকে হাত চলে আসলো মোহিতের শার্টের বাটনে। এক এক করে সবগুলো বোতাম খুলে ফেললো স্বর্গ। মোহিত শার্ট খুলে ছুঁড়ে মারলো মেঝেতে। বৃষ্টির বেগ আরো বেড়ে চলল, সাথে উত্তাল হলো দুজন মানব মানবী। স্বর্গকে এক ঝটকায় কোলে তুলে ফেললো মোহিত। শুয়ে দিয়ে নরম ফুলের বিছানায় ঝাঁপিয়ে পড়লো মোহিত স্বর্গের উপরে। আজ কোনো বাধা নেই, কোনো পাপবোধ নেই। আজ তারা পবিত্র বন্ধনে আবদ্ধ স্বামী স্ত্রী। স্বর্গের গলার ভাঁজে মুখ গুজে দিল মোহিত। ছোট ছোট চুম্বনে বিয়ে দিল গলা। মোহিতের উষ্ণ স্পর্শে কেঁপে উঠছে স্বর্গ। নিজের কন্ট্রোল হারালো মোহিত। হাতের বিচরণ হলো অবাধ্য। স্বর্গের বক্ষে মুখ গুজে দিল মোহিত। আস্তে আস্তে চলে এলো নাভিরণ্ডের কাছে। উত্তপ্ত চুমু দিল মেধিন কোমরে, সাথে পেটে, কাঁধে, বক্ষে, পিঠে অসংখ্য লাভ বাইটস। স্বর্গ নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। চরম আকুতি নিয়ে মাদকতার সুরে মোহিতকে আহ্বান জানালো স্বর্গকে সুখে ভাসাতে। মোহিত বাধ্যদাসের ন্যায় আজ্ঞা পালনে সায় দিল। প্রথমবারের চেষ্টায় কোকিয়ে উঠল স্বর্গ। মোহিত স্বর্গের দিকে আহত দৃষ্টি দিয়ে সরে আসতে চাইল। জড়িয়ে ধরল স্বর্গ। ভেসে গেল সুখের রাজ্যে। স্বর্গের চোখ থেকে গড়িয়ে পড়ল জল। সেই জল শুষে নিল মোহিত। আদিম খেলায় মত্ত হলো দুজন নর নারী। ভোরের আলো ফুটতে ঘুম ভেঙে গেল মোহিতের। নিচের বাহুডোরে স্বর্গের নিষ্পাপ মুখমণ্ডল দেখে মনে সুখের হাওয়া দোলা দিল। স্বর্গের নগ্ন পিঠ দেখে আটকে উঠল মোহিত। সারা পিঠে লালচে জখমের দাগ। নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছে স্বর্গকে। মোহিতের বুক থেকে সরিয়ে স্বর্গকে বালিশে শুয়ে দিয়ে শাওয়ার নিতে চলে গেল মোহিত। পানির ছোঁয়া লাগা মাত্রই সারা শরীর জ্বলে উঠল মোহিতের। কষ্টের বদলে সুখ অনুভূত হলো মোহিতের। প্রশস্ত হাসলো মোহিত। মেয়েটা তাকে যেই সুখ গতরাতে দিয়েছে, এই সুখকে মোহিত তার এই 30 বছরের জীবনে কোনোদিন পেয়েছে? মোহিত শাওয়ার নিয়ে এসে স্বর্গকে ডেকে তুলল। গোসল করে দ্রুত রেডি হতে বলল স্বর্গকে। আজ ঘুরতে নিয়ে যাবে। কিন্তু স্বর্গ চোখ মেলে তাকাতেই পারছে না। এক রাতেই কেমন চেহারা মলিন হয়ে গেছে। মোহিতের অনেক মায়া হলো স্বর্গের জন্য। স্বর্গ বহু কষ্টে উঠতে নিলে ব্যথায় আবার শুয়ে পড়ে। বিচলিত হয়ে মোহিত স্বর্গের গায়ের ব্ল্যাঙ্কেট টান দিতে মুখে আধার নেমে আসে। পুরো শরীর লালচে জখমে ভরে আছে। স্বর্গকে জড়িয়ে ধরে। সরি,
এক্ষুনি মেডিসিন এনে দিচ্ছি জান, খেলেই ব্যথা কমে যাবে। স্বর্গের কপালে চুমু দিয়ে মোহিত আবার স্বর্গকে শুয়ে দিল। রুমের অবস্থা এমন হয়ে আছে যেন ঝড়, টর্নেডো, সাইক্লোন সবকিছু এই রুমের উপর দিয়েই বয়ে গেছে। মোহিত সবকিছু গুছিয়ে বাইরে চলে আসলো মেডিসিন কিনতে। সাথে মেজর আদ্রিয়ানকে ফোন দিয়ে বলল, চলুন মেজর আদ্রিয়ান, শিকার করা যাক তবে। বলেই বাঁকা হাসলো মোহিত। ঘড়িতে সকাল 10:25। মেজর আদ্রিয়ানকে নিয়ে মৌলভীবাজার বাস স্ট্যান্ডে বসে আছে মোহিত। তারা তাদের আর্মি জিপটি রিসোর্টে রেখে শ্রীমঙ্গলের লোকাল গাড়িতে করে এখানে এসেছে। এখানে বৃষ্টির কোনো সময় অসময় নেই, যখন খুশি তখনই যেন ঝুপঝুপ করে ধরণীতে ঝরে পড়তে হবে। বৃষ্টির কারণে মোহিতরা তাদের কাজে আগাতে পারছে না। আজকের দিনটা তাদের জন্য সোনার ডিম পাড়া হাঁসের মতো। মোহিত গোপন সূত্রে খবর পেয়েছে আজকে ড্রাগ সাপ্লাই হবে। শকুনের মতো দৃষ্টি তাক করে আছে মোহিত আর আদ্রিয়ান। হঠাৎই তারা একটি খালি ট্রাক দেখতে পায় যা বর্ডারের দিকে যাচ্ছে। মোহিত আর আদ্রিয়ান দৌড়ে চলন্ত ট্রাকটিকে ঝাঁপিয়ে উঠে পড়ে। ট্রাকের স্পিড কম থাকায় কোনো প্রকার ঝুঁকি স্পর্শ করেনি তাদের। বৃষ্টিতে ভিজে দুজনের অবস্থায় যুবথুবু। বর্ডারে আসার আগে ট্রাক ড্রাইভার তাদের উদ্দেশ্যে বিড়ি ফুঁকতে ফুঁকতে কেটকেটে কণ্ঠে বলে ওঠে, নাইমুর, এই গাড়ি বর্ডারে যাইতো না। ড্রাইভারের কথায় আধার নেমে আসে মোহিত আর আদ্রিয়ানের মুখে। তারা দ্রুত নেমে পড়ে, ট্রাক ড্রাইভারকে ধন্যবাদ জানায়। ড্রাইভার তাদের নামিয়ে দিয়ে অন্য পথ ধরে। যতটুকু পথ আছে দৌড়ে গেলে 30 মিনিটের মতো সময় লাগবে। মেজর আদ্রিয়ানের দিকে তাকিয়ে মোহিত চোখ টিপে দিয়ে ফিচেল হেসে বলে ওঠে, তো একটা রেস হয়ে যাক মেজর আদ্রিয়ান আভিয়াস। বলে একটা ভুরু উঁচু করে গুনতে লাগলো। রেডি, স্টেডি, গো। দুজন মেজর সমান তালে গাছ, মানুষ, পাহাড় ছাপিয়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু কেউ তাদের আসল পরিচয় জানে না, জানতে চায়ও না। আদিবাসীদের মেজরের পরিচয় দিয়েই বা কি কাজ। দৌড়াতে দৌড়াতে দুজনেই তাদের লক্ষ্যে এসে উপস্থিত হয়। এরপর হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে মেজর আদ্রিয়ান ভেজা ঘাসের উপর শুয়ে পড়ে। আশেপাশে কোনো মানুষ পরিলক্ষিত হচ্ছে না। যতদূর চোখ যায় বড় বড় গাছ, ঝোপঝাড় আর কাঁটাতারের বেড়া। চারপাশে আরেকবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে সুযোগ বুঝে ঝোপের আড়ালে লুকিয়ে যায় মোহিত আর আদ্রিয়ান। যেভাবেই হোক ড্রাগস ভর্তি ট্রাকে তাদের উঠে যেতে হবে এবং সেই ড্রাইভারকে কবজা করে বর্ডারের ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে পারলে কাজ অর্ধেক হয়ে যাবে। 3 ঘন্টা ধরে ওত পেতে বসে আছে মেজর আদ্রিয়ান আর মোহিত। এখনো সন্দেহজনক কিছুই চোখে পড়ছে না। ঝোপের ভেতর মশার কামড়ে অতিষ্ঠ মেজর আদ্রিয়ান। তার কাছে মনে হচ্ছে সে এই মুহূর্তে উগান্ডা বর্ডার পাহারা দিচ্ছে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমে আসছে। বৃষ্টির শব্দে বন্য পশুগুলো ডেকে যাচ্ছে। দুজন মানুষ অজানা পরিবেশে ঝোপের মধ্যে স্যাঁতসেঁতে মাটিতে বসে আছে। সাপ কোপতো কামড়াতে পারে। মেজর আদ্রিয়ান ভয়ে চুপসে আছে। মোহিত নির্বিকার। জঙ্গল পুরোটাই যখন ঘন কালো অন্ধকারে ছেয়ে গেল, তখন একটি ট্রাক কোথা থেকে যেন কাঁটাতারের বেড়ার কাছে এলো। মোহিতটা সেদিন দুপাশে বেড়ার তার কাটা দেখেই বুঝতে পেরেছে কাজ এই পথেই হয়। শুধু তাই নয়, সেখানে একটি গোপন সুড়ঙ্গ তারা আবিষ্কার করেছে যা দিনের বেলায় লতাপাতা দিয়ে ঢাকা থাকে। হারিকেন হাতে একে একে বেরিয়ে এলো 25 জন ব্যক্তি। তাদের প্রত্যেকের মাথায় একটি করে বস্তা। ছোট ট্রাকটিতে বস্তাগুলো লোড করে প্রত্যেকেই জঙ্গলে হারিয়ে গেল। ট্রাক ড্রাইভারই 12-14 বছরের একটা ছেলে। এত ছোট ছেলে এই কাজে জড়িত ভাবতে মোহিতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ট্রাক স্টার্ট দেওয়ার সাথে সাথেই মোহিত আর মেজর আদ্রিয়ান ট্রাকে কৌশলে উঠে পড়ল। ট্রেনিং এর সময় এই কৌশল সবার আগে তাদের রপ্ত করতে হয়েছে। শুধু তাই নয়, আর্মিদের বড় বড় চলতি গাড়িতে লাফিয়ে লাফিয়ে ওঠানামা তাদের নিত্যদিনের অভ্যেস। জঙ্গল পার হতেই দুজনেই তাদের কোমরে গুজে রাখা রিভলভার বের করলো। এখনই ছেলেটাকে বাগে আনতে হবে এবং ট্রাকটির ব্যবস্থা করতে হবে। ভাবতে ভাবতে আদ্রিয়ান সামনে থাকা একটি শাল গাছে ফাঁকা গুলি ছুড়ল। ছেলেটি ভয়ে ট্রাকটি স্লো করতে মোহিত নেমে ট্রাকের দরজা খুলে ছেলেটিকে বন্দুক তাক করে। মোহিত অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় যখন সে ছেলেটির কাছেও বিদেশি একটি রিভলভার দেখতে পায়। আদ্রিয়ানও আরেক পাশে দরজা খুলে ট্রাকে উঠে বসে। দুজন দুপাশে থেকে গান পয়েন্ট করে ছেলেটিকে তাদের কথা মতো গাড়ি চালাতে বলে। হঠাৎই ছেলেটি সিলেটি ভাষায় ওঠে, আমার ধৈর্য কোনো লাভ ওই তো না ছাড়, আমার থেকে কোনো তথ্য বাইর করতে পারতেন না। আমার থেকে তথ্য বাইর করার আগে তারাই আমারে গুলি করে মাইরা লাইব। ছেলেটির মুখে মৃত্যুর কথা নির্বিকার স্বাভাবিকভাবে বলার ধরন দেখে মোহিত আদ্রিয়ান দুজনেই অবাকের চরম পর্যায়ে চলে যায়। এইটুকু ছেলে জীবনের ভয় করছে না, কিসের ভয় তার তাহলে? মোহিত কৌতূহল দমে রাখতে পারল না। ছেলেটিকে প্রশ্ন করে ফেলল, কেন তুমি ঝুঁকিপূর্ণ জীবন বেছে নিয়েছো? আমার মা, বোন আর ভাইয়ের লাইগা। ছেলেটির সোজাসাপটা উত্তর। মোহিত ছেলেটিকে নির্দেশ দিল, গাড়ি বর্ডার গার্ডদের ক্যাম্পের রাস্তায় ঘুরাও। ছেলেটি ভয়হীন কণ্ঠে বলে উঠল, ওইখানে গেলেও লাভ হইতো না,
ওইখানের বড় বাবু ও সব জানে, আপনিও বিপদে পড়েন। মেজর আদ্রিয়ান আর মোহিত দুজনের চোখ চাওয়াচাই করলো। এসব অফিসারদের কিসের লোভ সেটাই মোহিত অনুধাবন করতে পারছে না। ছেলেটির কথাই যুক্তি আছে, না হলে এত বছর ধরে এসব হচ্ছে কেউ কি কোনো দিন টের পায়নি? মোহিত ছেলেটিকে আশ্বাস দেয় সে যদি মোহিতকে স্মাগলার সম্পর্কে সকল তথ্য দেয় তবে মোহিত তার পরিবার ও তাকে একটা ভালো লাইফ লিড করার ব্যবস্থা করে দেবে। ছেলেটিকে মোহিতের নম্বর আর ভিজিটিং কার্ড দিয়ে আর ছেলের কিছু কথা রেকর্ড করে নেমে আসে গাড়ি থেকে। মোহিত শতভাগ নিশ্চিত ছেলেটি তাকে অবশ্যই ফোন করবে। কারো চোখের ভাষা পড়তে মোহিত ওয়াসিফ কখনো ভুল করে না। সারাদিন মোহিতের কোনো দেখা সাক্ষাৎ পায়নি স্বর্গ। সেই যে মেডিসিন এনে দিয়ে বেরিয়ে গেল, এরপর না হোটেলে ফিরল না তাকে ফোনে পাওয়া গেল। স্বর্গ জানে মোহিত এখানে তার একান্ত ব্যক্তিগত কাজে এসেছে, তবুও তার কাছে মনে হলো মোহিত তাকে অবহেলা করছে, প্রায়োরিটি কম দিচ্ছে। এসব উল্টাপাল্টা ভেবে মন আকাশে কালো মেঘ জমলো, সাথে অক্ষিকোণে জমলো জল। রাত 2টার দিকে মোহিত ক্লান্ত শরীরে হোটেলে ফিরে আসলো। তার উচিত স্বর্গকে একটু সময় দেয়া, দুজনে কিছু ভালো টাইম স্পেন্ড করা। কিন্তু বাবা ভাইয়ের খুনের শাস্তি না দেওয়া পর্যন্ত কিভাবে নিশ্চিন্তে সুখের সময় পার করবে মোহিত? স্বর্গ টের পেয়েছে মোহিত এসেছে, তবু অভিমানের চোখ টিপে কাত হয়ে ঘুমের ভান ধরে পড়ে রইল। মোহিত ফ্রেশ হয়ে এসে স্বর্গকে না ডেকে আস্তে করে পাশে শুয়ে পড়ল। মোহিতের এমন কারণে অভিমানের পাল্লা আরো ভারী হলো। স্বর্গ মনে মনে সিদ্ধান্ত নিল কাল ভোরে মোহিতকে ফেলে সে ঢাকা চলে যাবে। মিসেস তারিনকে দীর্ঘ 6 বছর পর কাছে পেয়ে নামিরার যেন কান্নাই থামছে না। সোহাগ তাকে থামানোর চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। এই সময় তার এত স্ট্রেস নেওয়া ঠিক হবে না। মিসেস তারিন নিজেকে অনেকটাই সামনে নিয়েছেন। মন দুর্বল থাকলে অল্প কারণেও কষ্ট পাওয়া যায়, আর যদি মনকে একবার শক্ত করা যায় তখন শত বিষাদও আর কষ্ট মনে হয় না। নামিরাকে সান্ত্বনা দিয়ে চুপ করালেন মিসেস তারিন। নামিরাকে যেই সম্ভাব্য ডেলিভারির ডেট দেওয়া হয়েছে সেটা আগামীকাল। মিসেস তারিন নামিরা আর সোহাগকে অভয় দিচ্ছেন আর ব্যাগপত্র গোছাচ্ছেন। কখন হসপিটালে দৌড়াতে হবে কেউ জানে না। মিসেস তারিন হেল্পিং হ্যান্ডকে ঘর কিভাবে গোছাতে হবে, কি দিয়ে মুছতে হবে সব বুঝিয়ে দিলেন। ব্যাগ গোছাতে গোছাতে হঠাৎই হাতের ধাক্কা লেগে বেড সাইড টেবিলের উপর থেকে ফুলদানিটা মোজাইক করা ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চমকে উঠল নামিরা। মিসেস তারিনের মনে কু ডেকে উঠল, মেয়েটার ডেলিভারি ভালোই ভালোই হবে তো? সকালবেলা মোহিতের ঘুম ভাঙলো ফোনের ভাইয়ের শব্দে। একটা আননোন নম্বর থেকে কল এসেছে। বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো। এখনো ঘুমের রেশ রয়ে গেছে। কে ফোন করলো এই সাত সকালে? বিরক্তিতে ফোন রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে সালাম দিয়ে বলে উঠল, সালাম সাহেব, আমি রাশেদ। ট্রাক ড্রাইভার ছেলেটি তাকে কল করেছে। ভাবতেই সব ঘুম উধাও হলো। লাফিয়ে উঠে বসে দ্রুত ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল মোহিত। স্বর্গ সব টের পেয়েও ঘাপটি মেরে রইল। মিনিট 10 পরে মোহিত রেডি হয়ে বাইরে বেরিয়ে গেল। স্বর্গে জানার কৌতূহল হলো এত ভোরে মোহিত যাচ্ছে কোথায়। মোহিতকে ফলো করতে সেও হাত মুখ না ধুয়ে স্লিপিং ওয়্যার এর সাথে চোখে কালো সানগ্লাস আর মাস্ক পরে নিল। মনে মনে বলল, ফলো হিম। আর্মি জিপ নিয়ে মোহিত একটা রাস্তা ধরেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্বর্গ একটা ট্যাক্সি নিয়েছে হোটেলের সামনে থেকে। একটা চা বাগানের সামনে এসে মোহিত জিপ রেখে নেমে গেল। স্বর্গ গাড়ি থামিয়ে ভাড়া মিটিয়ে নেমে গেল। 3টা রাস্তা 3 দিকে গিয়েছে। চারপাশে আঁকাবাঁকা টিলা, ঘন চা বাগান আর পাহাড়। মোহিত কোন রাস্তায় গেছে স্বর্গ গুলিয়ে ফেলল। তবুও মনে সাহস চাই করে অপু 10-20 খেলে মাঝখানের রাস্তা দিয়ে পথ ধরল। মোহিতকে রাশেদ দেখা করতে বলেছে। এই পাহাড়ে গুরুত্বপূর্ণ কথা সারবে, তাই তাড়াহুড়োতে মেজর আদ্রিয়ানকে বলতে ভুলে গেছে মোহিত। অবশ্য টেক্সট করে লোকেশন পাঠিয়ে দিয়েছে, এসে যাবে তারাও। কিছুক্ষণ হাঁটতেই কাঙ্ক্ষিত পাহাড়ের সন্ধান পায় মোহিত। জায়গাটা শহর থেকে 25 কিলোমিটার দূরে। বেশি মানুষের আনাগোনা নেই, কারণ চা বাগানটা চা কালেক্ট করার অবস্থায় নেই। অনেক খোঁজাখুঁজির পর রাশেদের সন্ধান পাওয়া গেল। ছেলেটি যতটা উচ্ছ্বাস নিয়ে মোহিতকে ফোন করেছিল ততটাই বিরস লাগছে এখন তাকে। ছেলেটি মোহিতকে নিয়ে বিভিন্ন কথা ছেলে পাহাড়ের উপর ওঠার রাস্তা ধরল। মোহিতও কিছু বাজবিচার না করে মন্ত্র মুগ্ধের ন্যায় তাকে অনুসরণ করতে লাগলো। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠল মোহিত। পাহাড়টি ভূমি থেকে প্রায় 700 থেকে 800 মিটার উঁচু হবে। আশরাফ চৌধুরীর সম্পর্কে বিভিন্ন কথা শুনতে শুনতে অনেকটাই উপরে উঠে গেছে তারা। হঠাৎ মোহিতের মনে সন্দেহ দানা বাঁধে। আর উপরে উঠতে চায় না মোহিত। প্রতিশোধ পরায়ণতা এতটা অন্ধ করে ফেলেছে তাকে। একটা অজানা জায়গা, তার মধ্যে অপরিচিতের সাথে একটা পাহাড় বেয়ে উপরে উঠে গেছে। তাতে স্বর্গের স্বপ্নের কথা মনে পড়তেই বুক ছ্যাদ করে উঠল মোহিতের। হঠাৎ আকাশে কালো মেঘ আর গুড়গুড় শব্দ শোনা গেল। বিদ্যুৎ চমকানোর আওয়াজে ভীত হলো মোহিত, কিন্তু বাইরে প্রকাশ করলো না। হঠাৎ ছেলেটি কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, সাহেব, আমারে মাফ কইরান। আমি আমার পরিবারের বাঁচানোর লাইগা আপনার এই মৃত্যুর মুখে ঠাইলা দিলাম। বলে ছেলেটি চোখের জল মুছে পাহাড়ের উপরে তাকালো। পাহাড়ের চূড়া থেকে একজন কালো কাপড় পরিহিত লোক দেখা যাচ্ছে, যার চোখ মুখ সব ঢাকা।
মোহিত অবস্থা বেগতিক দেখে পাহাড় থেকে দৌড়ে নামতে চাইল, কিন্তু লোকটি মোহিতের বুকে গুলি করে দিল। বুকে হাত দিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল মোহিত। তার চোখ দিয়ে জল ঝরছে, গলগল করে বের হওয়া তাজা রক্ত ভিজিয়ে দিল মোহিতের শার্ট। হাঁটু পাহাড়ের মাটি। হঠাৎই মাথার উপর আকাশে একটি চিল চক্রাকারে ঘুরতে লাগলো আর ভয়ঙ্কর সুরে ডাকতে শুরু করলো। মোহিতের শ্বাসরোধ হয়ে আসছে, দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। জীবনে কোনো সুখী আমার জন্য লিখলে না। স্বর্গের কান্না ভেজা চেহারা চোখের সামনে ভেসে উঠল মোহিতের। মেয়েটা আনতেও পারল না তার স্বামী পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। নরম মনের পাগল মেয়েটা কিভাবে সহ্য করবে নিজেদের সদ্য বিয়ে করা স্বামীর অকাল মৃত্যু? আর মা কি বাঁচবে আমার মৃত্যুর খবর শুনে? এমন কঠিন জীবন দিয়ে কেন তাদের সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠিয়েছে? তারা সৎ নিষ্ঠাবান, এটাই কি তাদের অপরাধ? শরীর আর সায় দিচ্ছে না, চোখ ভরে ঘুম আসছে। লোকটি বিদঘুটে শব্দে হাসছে। হাসতে হাসতে মোহিতের কাছে এসে শার্টের কলার ধরে দাঁড় করালো। লুটিয়ে পড়তে চাইছে মোহিত, কিন্তু লোকটির এক হাতে বহুত শক্তি। মোহিতের মতো 80 কেজি একজন মানুষকে সামান্য কলার ধরে দাঁড় করিয়ে রেখেছে সে। লোকটি হাসি থামিয়ে দাঁত পিষে বলে উঠল, কোথায় গেল তোর বাহাদুরি মেজর মোহিত ওয়াসিফ? আমি যদি আগেই জানতাম তোর বাপের আরো একজন ছেলে আছে, তাহলে তোর ছোট ভাইয়ের মতো তোকেও পাতাল থেকে খুঁজে হলেও অস্তিত্ব মিটিয়ে দিতাম। আজ তোকে দেখাবো আমার সাথে লড়াই করার পরিণাম কত ভয়ঙ্কর। ঠিক আমি যেমন তোর বাপকে দেখিয়েছিলাম, আজ তোকেও দেখাবো। আরে তোর বাপকে পিস পিস করে কুপিয়েছি আমি, পিস পিস করে। কি ভেবেছিস তুই সিলেট এসে আমার নামে প্রমাণ জোগাড় করে জেল খাটাবি আমাকে? আমার চোখ ফাঁকি দেওয়া এতই সোজা? কি পারলি? ঠিক ধরে ফেললাম তোকে। অনেক চেষ্টা করেছি তোকে বাগে আনতে, আজ সফল হলাম। বলে এর আগে খড়খড়ে কণ্ঠে বলে উঠল, ওই বন্দুকের গুলির চাইতে কোপানোর হাত ভালো আমার। কেন জানিস? এককালে কসাই ছিলাম আমি, কসাই, আহমেদ কসাই। গরু আর মানুষ দুটোই খুব ভালো কাটতাম। বন্দুকের হাত নয় আমার। চাকু, চাপাতি, চপার এসব ভালো চলে, বুঝেছিস? মরবি যখন, মরার আগে আমার চাটা দেখে মর। বলে মুখের কাপড় সরালো। আশরাফ চৌধুরীর এমন ভালো মানুষের আড়ালে হিংস্র রূপ মোহিতের চোখে জলের সমাগম করলো। মুখ দিয়ে কিছুই প্রকাশ করতে পারলো না। তার বাবাকে দেয়া প্রতিশ্রুতি সে রাখতে পারলো না। গুড বাই মেজর, উপরে ভালো থাকিস। বহুত দৌড় করিয়েছিস আমাকে তুই। বলেই পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল মোহিতকে। এমন মৃত্যু দিলাম তোকে, তোর বাপ ভাইয়ের মতো জানাজাও পেলি না। জঙ্গলের পশুর খাদ্যে পরিণত হ শালা চুতিয়া। বলেই হাসি থামিয়ে চোখ মুখে রাগ এনে ফুঁসতে থাকলেন আর ট্রাক ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল, তুই আমার কোনো কাজেরই নস। যখন তখন মুখ খুলে দিবি সুযোগ পেলে। তাই তোকে আর ভরসা করা যাচ্ছে না রে। তুইও বরং মেজরের সাথে ওই উপরে চলে যা। ছেলেটি ভয়ে পাহাড় থেকে ছাপিয়ে পড়তে চাইলে আশরাফ চৌধুরী তার শীর্ণ দেহখানা ধরে ফেলে এক থাবায় গুলি ছুড়ে দেয় ছেলেটির পে। ছেলেটি লুটিয়ে পড়ে আশরাফ চৌধুরীর পায়ে ঝাপটে ধরে। আশরাফ চৌধুরী ছেলেটির হাত পিষে দিয়ে চলে যায়। ছেলেটি মাটিতে শুয়ে কাটাতে থাকে। মেজর আদ্রিয়ান, আপনি এখানে? হঠাৎই গহীন পাহাড়ে নিজের নাম শুনে চমকে ওঠে আদ্রিয়ান। পাশে একটি মেয়ে স্লিপিং ড্রেস আর বড় কালো চশমা, মাস্কের সহিত মুখ ঢেকে দাঁড়িয়েছে। বিদঘুটে লাগলো আদ্রিয়ানের কাছে। স্বর্গ মাস্ক খুলে নিজের পরিচয় দিতেই চিনে ফেললো আদ্রিয়ান। বিনয়ের সহিত বলল, জি ম্যাম, মেজর আমাকে এখানে আসতে বলেছে। যদি একটু লেট করে ফেলেছি, চলুন যাওয়া যাক। বলে পায়ের গতি বাড়ালো আদ্রিয়ান। কাঙ্ক্ষিত পাহাড়ের নিকট এসে স্বর্গকে উদ্দেশ্য করে আদ্রিয়ান বলে উঠল, ম্যাম আমি উপরে উঠবো, আমার কাজ আছে, আপনি অপেক্ষা করুন। পাহাড়টির দিকে তাকাতে স্বর্গের স্বপ্নে সেই পরিচিত পাহাড়ের মতো মনে হলো। হঠাৎই বুকে মোচড় দিয়ে উঠল স্বর্গের। ভয়ে বমি বমি ভাব হচ্ছে তার। আদ্রিয়ানকে ফেলেই সে পাহাড়ে উঠতে লাগলো। ভেতর থেকে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে থেকে থেকে। 40 মিনিট ওঠার পর স্বর্গ হাঁপিয়ে উঠল। কত উঁচু পাহাড়, আর মোহিত কোথায়? মেজর আদ্রিয়ান চেক করে দেখলেন নেটওয়ার্ক নেই। জোরে জোরে ডাকতে শুরু করলেন, মেজর মোহিত, মেজর মোহিত। স্বর্গ এবার কেঁদে ফেলল। তার স্বপ্ন কি অনাকাঙ্ক্ষিতভাবে সত্যি হতে যাচ্ছে? তবে ভেতর থেকে শক্তি সঞ্চয় করে ছোট ছোট গাছ ধরে আবার পাহাড়ের চূড়ার দিকে উঠতে শুরু করলো। আরো 20 মিনিট হাঁটার পর চোখের সামনে রক্তাক্ত অবস্থায় একটি ছেলেকে গোঙাতে দেখে চিৎকার করে উঠল স্বর্গ।
মেজর আদ্রিয়ান দৌড়ে ছেলেটির কাছে গিয়ে আটকে উঠল। মেজর আদ্রিয়ান সমানে ছেলেটিকে ঝাঁকাচ্ছে আর প্রশ্ন করে যাচ্ছে মোহিত কোথায়। সেই তো মোহিতকে কল করে এখানে আসতে বলেছে, তাহলে এরকম অবস্থা কেন তার? ছেলেটির প্রতি স্বর্গের কোনো অ্যাটেনশন নেই, সে চিল্লিয়ে চিল্লিয়ে ডেকে যাচ্ছে, মোহিত, মোহিত। দিকবিদিক শূন্য হয়ে গেল স্বর্গ। ছেলেটি বহুত কষ্টে হাত ইশারা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো। স্বর্গ যা বোঝার তা বুঝে নিল। অনেক উঁচু এই পাহাড়ের যে সাইডটা ছেলেটি নির্দেশ করেছে সেখানে একটি খাল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। স্বর্গ পাগলের মতো কাঁদতে কাঁদতে বলে উঠল, প্লিজ মেজর আদ্রিয়ান, আর্মি রেস্কিউ টিমকে কল করুন, কেউ মোহিতকে নিচে ফেলে দিয়েছে। বলেই মাটিতে হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো। একদিকে এই আহত ছেলেটি, অন্যদিকে স্বর্গ। কাকে রেখে কাকে ধরবে আদ্রিয়ান? এই মুহূর্তে তার নিজেকে পৃথিবীর সবচাইতে অসহায় ব্যক্তি মনে হচ্ছে। মেজর মোহিতের চিন্তায় তার কান্না এসে যাচ্ছে। তার মধ্যে রক্তাক্ত ছেলেটির গোঙানি। অনেক প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে মিশন শেষ করে দেশে ফিরেছে আদ্রিয়ান। কখনো এমন ফিল হয়নি। তবে আজ কেন এত ভেঙে পড়েছে সে? না, তাকে শক্ত হতে হবে। নিজের ডিউটি তাকে শতভাগ পালন করতে হবে। নিজেকে স্বাভাবিক করে ছেলেটির ক্ষত ভালো করে লক্ষ্য করলো আদ্রিয়ান। কোনো আনাড়ি হাতের গান শট মনে হচ্ছে। ছেলেটি সাময়িক জ্ঞান হারালো, প্রাণে বাঁচানো যাবে। আদ্রিয়ান স্বর্গের উদ্দেশ্যে বলল, ম্যাম, নিজেকে শক্ত রাখুন। ছেলেটিকে বাঁচানো আমার ডিউটি। আমি ওকে নিচে নিয়ে যাচ্ছি। আর এখানে নেটওয়ার্ক নেই। রেস্কিউ টিমকে কল করতে হলে নিচে নামতে হবে। প্লিজ আমার সাথে নিচে নেমে আসুন। ছেলেটিকে এক ঝটকায় কাঁধে তুলে ফেললো আদ্রিয়ান। এখানে দ্রুততার সাথে কিছুই করা যাবে না, যা করার সাবধানে করতে হবে। একটু অসতর্ক হলে নির্ঘাত পরপার। ছেলেটিকে নিয়ে ধীরে ধীরে পাহাড়ের গাছ ধরে ধরে নামতে লাগলো আদ্রিয়ান। 1.5 ঘন্টা পর নিচে নেমে এলো তারা। ততক্ষণে ছেলেটি জ্ঞান হারিয়েছে। আদ্রিয়ানের জিপের কাছে আসা মাত্র ফোনে নেটওয়ার্ক এলো। সাথে সাথে আদ্রিয়ান ডায়াল প্যাড থেকে নম্বর ডায়াল করে দ্রুত কল লাগালো। হ্যালো রেস্কিউ টিম, ইটস মেজর আদ্রিয়ান আভিয়াস। মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার নাম নেই। আকাশ কালো মেঘে ঢেকে আছে। মাঝে মাঝে বাস পড়ছে বিকট শব্দে। এরূপ বৈরী আবহাওয়াতে পাহাড়টাকে ভুতুড়ি মনে হচ্ছে। আর্মিদের বুটের চাপে পাহাড়ি লালচে মাটি গলে গলে যাচ্ছে। আর্মির রেস্কিউ টিম দুটো হেলিকপ্টার দিয়ে সমানে পুরো পাহাড় চক্কর কেটে যাচ্ছে। প্রায় 200 সোলজার পুরো পাহাড় তল্লাশি চালিয়েও কিছুই পেল না। কয়েকজন সোলজার মিলে খালের পাশে যাবার জন্য প্রস্তুতি নিল। আদ্রিয়ান নাফিস মাহমুদকে ফোন করে সবকিছু জানালে তিনি হেলিকপ্টার সহযোগে দ্রুত এসে পড়েন। মেয়ের এহেন বিধ্বস্ত অবস্থা দেখে গোপনে চোখের জল মুছে ফেলেন নাফিস মাহমুদ। স্বর্গের অবস্থা ভাষায় প্রকাশ করার মতো নেই। কাঁদতে কাঁদতে তার চোখের জল শুকিয়ে গিয়েছে। ফেল ফেল চোখে বিবর্ণ মুখে সবকিছু দেখে যাচ্ছে শুধু। দুটো ক্যাপ্টেন মেয়ে তাকে সামনে রেখেছে। ঘণ্টাখানেক পর দুজন সোলজার কাদাযুক্ত পায়ের একটা জুতা আর ভাঙা স্মার্ট ওয়াচ নিয়ে ফিরে আসলেন। এগুলো যে মোহিতে চিনতে 1 সেকেন্ডও সময় লাগলো না স্বর্গের। সোলজারের হাত থেকে ছিনিয়ে নিয়ে জুতা আর ঘড়ি বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললো। নাফিস মাহমুদ মেয়েকে কিভাবে সামলাবেন আর বোনকে কি জবাব দিবেন এটা ভেবেই তার বুকে ব্যথা শুরু হচ্ছে থেকে থেকে। মেজর আদ্রিয়ান একটি জিপার ব্যাগে ভরে ফেললো মোহিতের জিনিসগুলো। সারাদিনের তল্লাশি চালিয়ে রিক্ত হাতে ফিরে চলল রেস্কিউ টিম। নিকটস্থ আর্মি ক্যাম্পে স্বর্গকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো। সন্ধ্যা ঘনিয়ে আসায় আজকের মতো আপাতত তল্লাশি শেষ করতে হলো। কাল সকালে আবার চেষ্টা চালাতে হবে। নামিরার লেবার পেইন উঠেছে সকাল থেকে। তাকে হসপিটালে আনা হয়েছে। ওটি রুমে নার্স আর ডক্টর নামিরার পাশে রয়েছে। সোহাগ থেকে থেকে শুধু ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। বেসিনে বারবার চোখ মুখ ধুয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মিসেস তার তসবি পড়ছেন। 8 ঘন্টা পরেই বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। সোহাগ যেন আরো উন্মাদ হয়ে গেল। নামিরা ঠিক আছে তো? তার একটাই চিন্তা। কিছু সময় পর একটা নীল টাওয়ালে মুড়িয়ে বাচ্চাটিকে নিয়ে একজন নার্স সমেত ডক্টর বেরিয়ে এলেন। সোহাগকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কংগ্রাচুলেশন মিস সোহাগ, ইউজ এর বয়, ইউর ওয়াইফ ইজ আউট অফ ডেঞ্জারাস, ইউ ক্যান ভিজিট হার। বাচ্চাটাকে কোলে নিয়ে মুখের দিকে তাকিয়ে নীরবে কেঁদে উঠল সোহাগ। মুকিতের মুখের আদল তার ছেলের চেহারায়। সোহাগ বাচ্চার কপালে চুমু খেয়ে মিসেস তারিনের কাছে দিতে দিতে বলে উঠল, মা নিন আপনার ছোট মুকিত। নাতির চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিলেন মিসেস তারিন। চোখে তার খুশির অশ্রুকণা। মোহিতকে খবর জানাতে নামিরার পাশে বাচ্চাকে শুয়ে দিয়ে সোহাগের ফোন থেকে কল করলেন মোহিতের নাম্বারে। পরপর দুবার ডায়াল করেও ব্যর্থ হলেন মিসেস তারিন। ভাবলেন হয়তো ব্যস্ত আছে। এরপর নাফিস মাহমুদের নম্বর ডায়াল করলেন, ফোন তুললেন না তিনি। চিন্তিত হয়ে বাসার লাইনে ফোন দিলেন। সমানে রিং বেজে যাচ্ছে, তনুজা ফোন তুলছেন না। নিজের মেয়ের কপাল কি তবে খারাপ হলো এতটা? তার মেয়েটা কিভাবে নিজেকে গুছাবে? স্বর্গ তো জানে মোহিত তার হবু বর। এই দাগ কিভাবে যাবে স্বর্গের মন থেকে? তনুজার কান্না যেন আর বাদ মানছে না। টেলিফোনের কর্কশ রিং আবার বেজে উঠল। নিজেকে স্বাভাবিক করে ফোন কানে তুললেন তনুজা।
ভারী স্বরে হেলো বলতেই ওপাশ থেকে তারিনের উৎকণ্ঠা মিশ্রিত আওয়াজ পাওয়া গেল। তোমরা কেউ ফোন ধরছো না কেন তনুজা? তনুজা স্বাভাবিক হবার চেষ্টা করে আমতা আমতা করতে লাগলেন। এরপর বললেন, রান্না করছিলাম আপা। মিসেস তারিন সকল কুশলাদি বিনিময় করার পরে জানালেন, নামিরার ছেলে বেবি হয়েছে, মুহিত এলে যেন তাকে কল করে। আচ্ছা আপা, বলবো। আল্লাহ হাফেজ। তনুজা ফোন কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। কিভাবে বাঁচবে তারিন নিজের অন্ধের জোষ্টিটাকেও যদি হারিয়ে ফেলেন? সুখ কোনোভাবে তার মাকে শান্ত করে বিছানায় শুয়ে দিল। দ্বিতীয়বারের মতো অভিযান চলছে কালা পাহাড় নামক স্থানটিতে। মেজর আদ্রিয়ান, সিলেট ক্যাম্পে মেজর তুষার জাওয়াদ দাঁড়িয়ে আছে স্পেশাল ফোর্সের দুটো মাল্টিপারপাস ক্যানাইন্স কুকুর অ্যালেক্স আর জাস্টিনকে নিয়ে। মোহিতের ব্যবহার করা কাপড় শুকিয়ে তাদের দৌড়াতে দেয়া হলো। কুকুর দুটো দৌড়ে পাহাড়ের পাশে খালটিতে চলে গেল। সেখানে গিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো উপরের দিকে তাকিয়ে। মেজর আদ্রিয়ান কুকুরের দৃষ্টি বরাবর দৃষ্টি তাক করে একটি বড় গাছ দেখতে পেল। কুকুর দুটো পাহাড় বেয়ে গাছের দিকে চলে যেতে চাচ্ছে। মেজর তুষার অ্যালেক্সকে নিয়ে সেই গাছের কাছে গেলে কুকুর বারবার গাছে ওঠার জন্য গাছ খামছে চলেছে। দুজন সোলজারের মধ্য থেকে একজন সোলজার গাছে উঠে গেল। সেখানে কি আছে জিজ্ঞেস করলো আদ্রিয়ান। সোলজার জবাব দিল, রক্ত আর শার্টের ছেঁড়া টুকরো স্যার। এবারও খালি হাতে ফিরলেন দুই মেজর। তারা শার্টের টুকরো এনে একটি জিপার ব্যাগে রাখতে রাখতে নাফিস মাহমুদের উদ্দেশ্যে বললেন, স্যার, মেজর মোহিত সম্পর্কে কমপক্ষে 200 মিটার উপর থেকে পড়েছে। আমরা এখানে তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাইনি। পাশে যে খালটা আছে সেটা প্রচুর খরস্রোতা। আমার মন বলছে মেজর প্রথমে গাছের উপর পড়েছে, সেখানে বাড়ি খেয়ে খাটিতে পড়েছে। গাছের উপর পড়ার কারণে তার শার্টের হাতার কিছু টুকরো কাপড় আর রক্ত গাছের ডালে পাওয়া গিয়েছে। আর খালটিতে পড়ে থাকলেও তাকে খুঁজে পাওয়া দুষ্কর, কারণ পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। মেজর আদ্রিয়ানের সকল বক্তব্য শুনে মাথার ক্যাপ খুলে বগলে রাখলেন নাফিস মাহমুদ। মনে তার একটাই চিন্তা, তার মেয়েটাও তার বোনের মতো সারা জীবন নিজেকে অপয়াদোষী সাব্যস্ত করে বেঁচে থাকবে। আবার সেই একই অতীতের পুনরাবৃত্তি। কোন পাপের শাস্তি এটা? দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমা জল মুছে আর্মি ক্যাম্পে ফিরে এলেন নাফিস মাহমুদ। স্বর্গকে নিয়ে ঢাকায় ফিরে যাবেন। আর সিলেটের আর্মি ক্যান্টনমেন্টের জেনারেলের সাথে কথা বলে মোহিতের ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে আর বিভিন্ন ক্যাম্পের আর্মিদের বলে দিতে তারা যেন মোহিতের খোঁজ পাওয়া মাত্র তাদের জানায়। স্বর্গ কোনোভাবেই মোহিতকে না নিয়ে যাবে না এখান থেকে। তার বিশ্বাস মোহিত এখানেই কোথাও আছে, কিন্তু আর্মিদের গাফিলতির জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বর্গের জেদ চূড়ান্ত মাত্রা ছাড়িয়ে গেল। নাফিস মাহমুদ বুঝতে পারলেন মেয়ে মানসিক সমস্যার শিকার হচ্ছে। জোর করে হেলিকপ্টারে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন তারা। কেটে গিয়েছে 17টি দিন। কোনোভাবেই মোহিতের খবর পাওয়া যায়নি। বিভিন্ন টিভি চ্যানেলে মোহিতের নিখোঁজ সংবাদই যেন প্রধান হেডলাইন। নামিরা তারিন নাফিসের কাছে ফোন করে পাগল হয়ে যাচ্ছে, মোহিত কেন ফোন ধরছে না। নাফিস বুকে পাথর বেঁধে চূড়ান্ত এক মিথ্যে বলে দিলেন তারিনকে। আপা, মোহিতকে হঠাৎ মিশনে যেতে হয়েছে। ও ভালো আছে। তুমি তো জানো আফ্রিকা কেমন দুর্গম জায়গা। এখানে জঙ্গলে কি আর নেটওয়ার্ক আছে? 6 মাস পরেই ফিরে আসবে। ওখানে আর্মি ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ আছে। মোহিত ভালো আছে। তাকে নামিরার বাবুর কথা বলা হয়েছে। অনেক খুশি হয়েছে মোহিত। ফোন কেটে বিছানায় ছুঁড়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন নাফিস মাহমুদ। একটি ছোট বাচ্চা মেয়ে, যার বয়স 5 কি 6। গায়ের রং তাম্র বর্ণের, কোকড়া চুলগুলো খোপার মতো করে বাঁধা, ছোট ছোট চোখ, বোচা নাক, পরনে কাজিম পিন পোশাক। মেয়েটির নাম ডিকো। সে খুব মনোযোগের সহিত অবচেতন একটি আগন্তুককে দেখে যাচ্ছে। আগন্তুক আজ 15 দিন ধরে তাদের বাড়িতে আছে। আচ্ছা, উনি কখনো ঘুম থেকে উঠে না কেন? বাচ্চা মেয়েটির মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লোকটির চেহারা তাদের মতো নয়, অনেক ফর্সা, কি সুন্দর দেখতে, দেবতার মতো। আর কত লম্বা। গায়ে ক্ষতের কোনো অভাব নেই, তবুও যেন চেহারায় রাজ্যের মায়া। আচ্ছা, তার গালে থুতনিতে চুল কেন গজিয়েছে? তার বাবা দাদার তো নেই। লোকটিকে তার মা বাবা নদীর পাড় থেকে তুলে এনেছে। আচ্ছা, লোকটি কি দেবতা উবলাই নাংথৌ? দেবতা বলেই কি বাবা মা ওনাকে এত যত্ন করে? নির্ঝর আবাসিক, চারপাশে সবুজ গাছ আর ফুলের সমারোহ, সাথে একটি বড় লোক। চারপাশে নারকেল গাছের চিরল পাতাগুলো হালকা বাতাসে থেকে থেকে দুলে উঠছে। পাখির কিচিরমিচিরে পুরো জায়গাটা অসাধারণ লাগে। এই অমায়িক পরিবেশে থমথমে মুখে দাঁড়িয়ে আছে পিউ আর সৌম্য। পিউয়ের চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। সে আর কখনো স্বর্গকে মুখ দেখাতে পারবে না। পিউ কান্না থামিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, তোমাকে সব জানানোর পরও মেজর মোহিতকে কেন জানালে না সৌম্য? পিউয়ের এখনো অভিজ্ঞের আঙ্গুল ওঠানো দেখে অবাকের চরম সীমায় পৌঁছে গেল সৌম্য। এই মেয়ে এখনো তাকে চিনতে পারেনি, এত বড় অপবাদের আঙ্গুল তুলে ফেললো। তবুও কণ্ঠের স্বাভাবিকতা বজায় রেখে বলল, তোমার কি মনে হয় পিউ, মেজর সম্পর্কে এত বড় একটা কথা গোপনে চেপে যাব? আমি রেকর্ড সমেত মেজরকে সব বলেছি। ও
উনি আমাকে কি বলেছে জানো? প্রশ্নবিদ্ধ নজরে সৌম্যর পানে চাইল পিউ। সে জানতে চায় কি বলেছে মেজর? মেজর মোহিত বলেছে এসব কথা যেন আমি কাউকে না বলি। শুধু তাই নয়, ডিপার্টমেন্টকেও জানাতে নিষেধ করেছে। উনি সকল প্রমাণ একসাথে জোগাড় করে লড়াই করতে চেয়েছিল। ভাগ্য সহায় না হলে আমাদের কি কিছু করার থাকে পিউ? থেকে থেকে সৌম্যের চোখ লালচে বর্ণ ধারণ করছে, টলটলে অশ্রু জমা হচ্ছে মনেতে, কণ্ঠরোধ হয়ে আসছে। কিন্তু ছেলে মানুষ চাইলেই কি যখন তখন কাঁদতে পারে? পিউ, তোমার কাছে আমার অনুরোধ, তুমি রিস্ক নিয়ে আর কিছু করতে চাও না প্লিজ। তোমার বাবা তোমাকে জিম্মি করতে 1 মিনিটের সময় নেবে না। প্লিজ এখানে স্টপ যাও। ফোনের গ্যালারি থেকে নিজেদের আনন্দঘন মুহূর্তের ছবি স্ক্রল করে করে দেখছে স্বর্গ। টুপ টুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে কপল বেয়ে। মোহিত নেই এটা ভাবতেই তার বুকে ব্যথা হচ্ছে। আজকাল কান্না করতে গেলেও কষ্ট হয় অনেক, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, নিজেকে অপয়া মনে হয়। আমার সংস্পর্শে এসেই তোমার ক্ষতি হয়ে গেল মোহিত। দুজনের কত প্ল্যানিং ছিল, এখনো কতটা পথ হাঁটতে বাকি। এভাবে চলে গেলে আমি কিভাবে বাঁচবো? হঠাৎই চিল্লাচিল্লি শুরু করে দিল স্বর্গ। তুমি ধোঁকাবাজ মোহিত, ইউ চিট, আই উইল নেভার ফরগিভ ইউ। বেডসাইড টেবিলের উপর থাকা ফুলদানি ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলের আয়নায়। মুহূর্তে পুরো রুম ঝনঝন শব্দে আলোড়িত হয়ে গেল। বাইরে থেকে তনুজা আর সুখ দরজা কড়া নেড়ে যাচ্ছে, কিন্তু স্বর্গ দরজা খোলে না। মেয়ের এমন দুরবস্থা মা হয়ে সহ্য করতে পারছেন না তনুজা। এমন কঠিন পরিস্থিতিতে কোনোদিন তার পড়তে হবে এটা তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। সুখ দরজার বাইরে থেকে বলে উঠল, প্লিজ আপু শান্ত হয়ে যা, ভাই ঠিক ফিরে আসবে। মাম্মা অসুস্থ হয়ে যাচ্ছে, প্লিজ হুঁশে আয়। তনুজা কাঁদতে কাঁদতে স্বর্গকে উদ্দেশ্য করে বলল, মাম্মা যেখান থেকে পারি মোহিতকে এনে দেব, তবুও এমন করিস না বাবা। হঠাৎই শান্ত হলো স্বর্গ। স্বাভাবিক গলায় মাকে উদ্দেশ্য করে বলে উঠল, কিচ্ছু হয়নি মাম্মা, আমি ঠিক আছি, চলে যাও দরজার সামনে থেকে। ট্রাক ড্রাইভার ছেলেটিকে আদ্রিয়ান ঢাকায় এনে সিএমএস এ ভর্তি করেছে। ছেলেটিকে তাদের প্রয়োজন। ভয়ে ঘাবড়ে আছে ছেলেটি। একটু স্বাভাবিক হলেই জবানবন্দি নেওয়ার কাজ শুরু হবে। ছেলেটির মা আর ছোট ছোট ভাই বোনকেও ঢাকায় এনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে ছেলেটির স্বাভাবিক জীবনে ফিরে আসা সবার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর্মি দেখলেই ভয়ে কেঁদে উঠছে ছেলেটি, আর বলছে সে কিছুই জানে না। বিভিন্ন কায়দা করে তাকে ট্রমা থেকে বের করতে হবে। কিভাবে ছেলের মুখ থেকে কথা বের করতে হবে তা মেজর আদ্রিয়ানের খুব ভালো করে জানা আছে। অপেক্ষা শুধু উপযুক্ত সময়ের। জুন মাস শেষে জুলাইয়ে পড়েছে। এক লহমায় কেটে গেছে 25টি দিন। অসহায় দরিদ্র পরিবারটি অচেনা লোকটিকে নিয়ে ভীষণ বিপদে পড়েছে। কবে লোকটির জ্ঞান ফিরবে, কবে তার আসল পরিচয় জানা যাবে। প্রতিদিনের মতো সেদিনও তারা খুব সকালে অন্ধকার না কাটতে দেবতার পূজা দেবার জন্য সুরমা নদীর তীরে গিয়েছিল। নদীর তীরে তারা রহস্যজনক কিছু দেখতে পেয়ে দৌড়ে এগিয়ে যায়। কাছে যেতে এই গৃহকর্ত্রী দেখতে পায় একটি যুবক নদীর তীরের কাঠের গুড়ির সাথে আটকে আছে, হয়তো স্রোতে ভেসে এসেছে। পরনের কাপড় ছেঁড়া। প্রথমে তারা ভেবেছিল মৃত, কোনো লাশ হয়তো ভেসে এসেছে, কিন্তু নাকের কাছে আঙ্গুল ছোঁয়াতেই কর্তা চমকে ওঠে। এখনো শ্বাস চলছে। স্বামী স্ত্রী দুজনে মিলে টেনে হিস্ট্রে শুকনো পাড়ে তোলার চেষ্টা করে। লোকটির অত্যাধিক উচ্চতা আর ওজনের ভারে দুজনেরই বেগ পোহাতে হয়। যুবকটিকে উল্টে পাল্টে দেখতে তাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। বুকে ক্ষত, একটা হাত আর পা ভেঙে ভাঁজ হয়ে আছে, গালের চামড়া ছিলে গেছে, পিঠে বুকে অসংখ্য জখম। স্বামী স্ত্রী দুজনেই দুজনের মুখ চাওয়াচাই করে নিজেদের ঘরে নিয়ে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে। কোনো মতে টেনে হিস্ট্রে বাড়িতে এনে ভেজা পোশাক পাল্টে নিজেদের পোশাক পরাতে চায়, কিন্তু তাদের পর কোনোভাবেই ছেলেটির দেহে ঢুকানো গেল না। যুবকটির গড়ন তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। শুধু একটা লুঙ্গি পরিয়ে কাঁথা দিয়ে শরীর ঢেকে দিয়ে চলে গেল বৈদ্য খুঁজতে। তাদের কাছে মনে হয় ডাক্তারের ওষুধ থেকে বৈদ্যের জড়িবুটিতে বেশি কাজ হয়, আর ডাক্তারের কাছে নিতে গেলেও ঝামেলা অনেক। এখান থেকে উপজেলা হাসপাতাল অনেক দূর, যানবাহনেরও তেমন ভালো ব্যবস্থা নেই। পাহাড় আর কাঁচা রাস্তার কাদামাটি পার হয়ে তারপর যেতে হবে উপজেলায়। লোকটির এহেন অবস্থায় তাকে নিয়ে উপজেলায় যাওয়া দুষ্কর। আপাতত সুস্থ হলে পরে ভেবে দেখা যাবে কি হয় না হয়। বৈদ্য এসে লোকটিকে দেখে চিন্তিত হয়ে পড়লেন। ধারালো কিছু দিয়ে তার বুকে আঘাত করা হয়েছে, যা বুক ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। হাত পা এমন ভাবে ভেঙেছে জড়িবুটিতে কাজ হবে কিনা সে জানে না, কিন্তু গালের, বুকের, পিঠের জখম ঠিক করতে পারবেন তিনি। অসহায় পরিবারটি তবুও বৈদ্যকে সাময়িক চিকিৎসা চালাতে অনুরোধ জানান। বৈদ্য জড়িবুটি লাগিয়ে চলে গেছে। সেই কবে লোকটির জ্ঞান তবুও ফিরছে না। পল্লীর আরো জাত গোষ্ঠীকেও এ ব্যাপারে বলা যাচ্ছে না। তারা বলবে অজাতের মানুষ ঘরে কেন জায়গা দিয়েছি, তখন আমার সমাজ থেকে বিতাড়িত করবে। যতটা গোপনে পারা যায় লোকটিকে সুস্থ করে বিদায় করতে হবে।
ছোট মেয়েটা প্রতিদিন আগন্তুক লোকটির দিকে তাকিয়ে থাকে। তার কাছে লোকটিকে দেবতাই মনে হচ্ছে। মানুষ হলে তো ঘুম ভাঙতো এতদিনে। মেয়েটির অনেক প্রশ্ন জমা আছে এই দেবতার কাছে, সাথে নানান স্বপ্ন পূরণের বাহানা। দেবতা জেগে উঠলেই প্রথমে 1 বস্তা চাল দিতে বলবে, যাতে তারা প্রতিদিন 3 বেলা পেট ভরে ভাত খেতে পারে। সেজন্য সারাক্ষণ মেয়েটা তার শিওরে বসে থাকে।